জিনিস কাজ করে, কি কাজ করে, আমার এই পড়াটা শেষ, আমি এই পড়াটা পারি। এখন আপনি ওই পড়াটাই আপনি 90% বা 95% কমপ্লিট করছেন। এখন এই 100% আর 95% কোনটা বেটার বলেন তো আমাকে? অবশ্যই আপনারা বলবেন 100% বেটার, রাইট? কারণ আপনার পড়াটা শেষ হয়ে গেছে। বাট আমি বলবো 95% বেটার। আমাকে কেউ কারণ বলতে পারবেন কেন 95% বেটার? ভাই শুনি নাই ভাই, প্রথম কি বলছেন? ভাই 100% করার একটা আগ্রহ থাকবে তাইলে। আচ্ছা, আমি আবারও বলতেছি, মনে করেন একটা পড়া, যে কোনো একটা টপিক আপনি 100% কমপ্লিট করছেন আর আপনি 95% কমপ্লিট করছেন। 100% কি ভালো নাকি 95% ভালো? আমি এই সিম্পল একটা কোশ্চেন জিজ্ঞেস করছি। ভাই 95 ভাই। আমার কথা কি কাটা কাটা আসতেছে বাই এনি চান্স কোনোভাবে? ঠিক আছে ভাই। না ভাই, শুনতে পাচ্ছি এখন আপনি 95% আচ্ছা, আমি বেটার আমার কাছে মনে হয়। হ্যালো, আমার ওয়াইফাই মেবি একটু প্রবলেম করতেছে আজকে। হ্যাঁ, আমি মোবাইলে আমার নেট কথা রাখছি। ওকে, আমার কথা কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি কথা শুনতে পাচ্ছি। এখন মেবি ওকে থাকার কথা বা আমার কথা স্পষ্ট শোনার কথা, রাইট? এখন ঠিক আছে ভাই, হ্যাঁ হ্যাঁ, এখন ওকে ঠিক আছে। ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। আমি যেটা বলতে চাচ্ছিলাম, একটা পড়া 100% কমপ্লিট করা আর একটা ওই পড়াটায় 95% কমপ্লিট করা, এই দুইটার মধ্যে একটা ছোট্ট ডিফারেন্স আছে। ডিফারেন্সটা হচ্ছে, আপনি যদি একটা পড়া 100% কমপ্লিট করেন, আপনার যে মস্তিষ্ক কি বলবে? আমার এই পড়াটা 100% শেষ হয়েছে। আমার এই পড়াটা কত পার্সেন্ট শেষ হয়েছে? 100% শেষ হয়েছে। পরবর্তীতে এই পড়াটা আপনি পড়তে চাবেন না। কেন পড়তে চাবেন না? কারণ আপনার মস্তিষ্ক সেটা নিয়ে নিছে আমার পড়াটা শেষ, রাইট? এখন আপনি একটা পড়া 95% কমপ্লিট করছেন, 5% কমপ্লিট করেন নাই। আপনার মস্তিষ্ক একটা অল টাইম তাড়না দিবে যে আমার এই টপিকটা শেষ হয় নাই, আমার এই টপিকটা শেষ করতে হবে, রাইট? এরকম একটা তাড়না দিবে। এখন এর ফলে লাভ কি? এর ফলে দুইটা লাভ। প্রথম লাভ হচ্ছে যে আপনি যদি পড়াটা 100% কমপ্লিট করেন, তাহলে এই পড়াটা আপনি রিভাইজ দিতে পারবেন, মানে রিভাইজ দিবেন। কিন্তু আপনি যদি পড়াটা 95% কমপ্লিট করেন, আপনার রিভাইজ দেওয়ার চিন্তাটা আসবে না, কারণ আপনার পড়াটাই শেষ হয় নাই। তখন আপনি কি করবেন? পড়াটা আরেকবার 100% শেষ করতে চাবেন। এখন দেখেন, পড়াটা যখন আপনি 100% শেষ করতে যাবেন, তখন আপনি দেখবেন কি, এই যে 95% কমপ্লিট করছেন, এই 95% এর মধ্যে 20 থেকে 25% ভুলে গেছেন। কিন্তু আপনি যদি পড়াটা 100% কমপ্লিট করেন, আপনি কিন্তু পড়াটা কমপ্লিটই করে ফেলছেন। তার মানে কি, আপনি একটা পড়া কমপ্লিট করে ফেলছেন, তার মানে ওইটা আপনি আর পড়তেই যাবেন না। হ্যাঁ, ইন ফিউচার যদি রিভাইজ দিতে যান তাহলে পড়াটা পড়তে যাবেন। কিন্তু আপনি একটা পড়া 95% কমপ্লিট করছেন, আপনার তখন কি মনে হবে? আমি পড়াটা 100% কমপ্লিট করব। 100% কমপ্লিট করার সময় দেখবেন আপনি 20 থেকে 25% পড়া ভুলে গেছেন। সেই 20 থেকে 25% পড়া আবার পড়বেন, পড়ে দেন এই 5% কমপ্লিট করতে চাবেন। এর ফলে লাভ কি হবে? এর ফলে লাভ হচ্ছে আপনার এই পড়াটা বেশি মনে থাকবে। এই যে 95% পড়ছেন, এই যে 100% কমপ্লিট করার জন্য যে দেখছেন 20 থেকে 25% ভুলে গেছেন, তখন 100% কমপ্লিট করার জন্য তখন আবার সেই পড়াটা পড়বেন। সেই জন্যই আমি আপনাদের একটা জিনিস সাজেশন করব, কোন পড়ায় 100% কমপ্লিট করবেন না, স্পেশালি চাকরি প্রিপারেশনের জন্য। যেমন আমি বলি, আপনাদের মনে করেন সার্কিট শেষ, কিন্তু সার্কিটের 100% কমপ্লিট করবেন না। আপনাদের পাওয়ার সিস্টেম শেষ, পাওয়ার সিস্টেমের 100% পাওয়ার সিস্টেম 100% পড়া আপনারা ক্লিয়ার করবেন না, একটু বাজায় রাখবেন, একটু বাজায় রাখবেন, এতে লাভ। এছাড়া আরেকটা জিনিস, যখন আপনার মাথায় একটা জিনিস, এটা হলো ফার্স্ট ভালো দিক। আরেকটা ভালো দিক হচ্ছে, আপনি যদি একটা পড়া 100% কমপ্লিট করেন, আপনার মস্তিষ্ক এটা অলরেডি নিয়ে নিছে আমার এটা 100% কমপ্লিট করা শেষ। আর যদি 95% পড়া কমপ্লিট করেন, আপনার মস্তিষ্ক অল টাইম ধারণা দিবে এই পড়াটা আমার শেষ হয় না, এই পড়াটা আমার শেষ হয় নাই। তখন আপনার মাথায় ওই 95% পড়া গিজগিজ করবে। যখন ওই মাথায় 95% পড়া গিজগিজ করবে, এই ক্ষেত্রে আপনার পড়া মনে থাকার সম্ভাবনা বেশি। এটা আমার কথা না, এটা কোনো একটা বিজ্ঞানীর কথা। আমি এত ইম্পর্টেন্ট কথা বলতে পারি না। আমার কথা কি বোঝা গেছে? সো আমরা পাওয়ার সিস্টেম অল্প একটু পোর্শন রেখে দিছি। কি পোর্শন রেখে দিছি? জেড বাস এর একটা পোর্শন রেখে দিছি। সো এটার জন্য বেনিফিট হচ্ছে যে আপনার মাথায় থাক পাওয়ার সিস্টেম আমার শেষ হয় নাই, পাওয়ার সিস্টেম আমি ফুল কমপ্লিট করি নাই, আমি পাওয়ার সিস্টেম পারি কিন্তু আমার একটু বাকি আছে।
এর ফলে নেক্সট টাইম আপনি যখন পাওয়ার সিস্টেম পড়তে যাবেন তখন আপনি জেড বাস দেখার আগে আগে পরে কি কি ম্যাথ করছেন সেগুলো আপনি দেখতে যাবেন, তখন আপনি দেখবেন ভুলে গেছেন, এবং ওই ভুলে যাওয়ার যে জিনিসটা সেটা আপনাকে 100% পড়া ভালোভাবে কমপ্লিট করতে সাহায্য করবে। নেক্সট টাইম আপনি কি করবেন, 98% পড়া রেখে দিবেন, মানে আরেকটু বাজায় রাখবেন। এরকম প্রত্যেকটা টপিক একটু একটু বাজায় রাখবেন। আমার কথা হচ্ছে যে পড়া বাজায় রাখার একটা সুবিধা, এটাই পড়া বাজায় রাখার সবচেয়ে বড় সুবিধা, এটা মাথায় রাখবেন। এইটা অনেক বড় একটা লেসন, এটা আমি ফলো করছি, আপনারাও ফলো করতে পারেন চাইলে। আমার কথা কি বোঝা গেছে? জি ভাই। আচ্ছা ঠিক আছে, এটা আপনারা যে কাউকে সাজেশন দিতে পারেন। এই জিনিসটা খুব বেশি। আজকে ক্লাস কি রেকর্ড করা হবে? আজকের ক্লাস রেকর্ড করা হচ্ছে তো, আমার রেকর্ডার একজন আছে তো। রেকর্ড অপশন তো আসতেছে না। না, ভাই, সে আসা স্ক্রিন লাগবে না রেকর্ড ভাই। করে। আপনি ভিডিও লেকচার পেলেই তো হইলো না। ওকে ওকে ঠিক আছে ভাই, আমার আজকে চার্জ নেই তো, মানে এখানে আমাদের অনেক ঝড় বৃষ্টি হয়েছে, যে ফোনে চার্জ খুব একটা নাই, এই জন্য ক্লাস আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আচ্ছা, সো আজকে আমরা মেশিন ক্লাস শুরু করব। সর্বপ্রথম আমি বলে নেই, মেশিন হচ্ছে পাওয়ার সিস্টেমের সবচেয়ে বেশি কঠিন। আমাদের যে প্রিপারেশন, এই প্রিপারেশনের সবচেয়ে বেশি হার্ড হচ্ছে মেশিন। মেশিনে অনেক বেশি ম্যাথ। ইভেন আমি মেশিন সবচেয়ে বেশি বার শেষ করছি, এখনো আমার মেশিন ভালো লাগে না, এখনো আমার মেশিন পড়তে মন চায় না, কারণ মেশিন আমার একটু ভয় পাই। কথা হচ্ছে যে মেশিন আমি 7 বার শেষ করছি, 7 বার, একবার না, 2 বার না, 3 বার না, আমি 7 বার শেষ করছি। এরপরেও মনে করেন আমি মেশিন কি করতাম, অল্টারনেটর শেষ করছি, অল্টারনেটর শেষ করার পরের দিন আবার অল্টারনেটর আরেকবার পড়ছি, পরের দিন অল্টারনেটর ম্যাথগুলো আমি আবার না দেখে করছি, পরের দিন আমি আবার করছি। মানে যখন আমি ফার্স্ট টাইম পড়ছি তখন আমি 2-3 বার পড়ে ফেলাইছি। আমার কথা কি বুঝা গেছে? মানে মেশিন করতে করতে এমন অবস্থা আমার হয়েছিল যাতে মেশিনের ম্যাথ দেখলে বুঝি না এটা এমুক জায়গায়, এটা এমুক জায়গায়, এমনি এমনি বসাই দিই। ভাই আপনি মিউট হয়ে গেছেন মনে হয়। ভাই আপনার কথা আমি শুনি না আমরা। ইনসাদ ভাই মিউট হয়ে গেছে। রিয়াদ ভাই, গিয়ার আপ করতেছে ভাই, শুনি না। রিয়াদ ভাই, কেউ আনমিউট করে দেন, কেউ আনমিউট করে দেন। ইনসাদ ভাই, আচ্ছা কো হোস্ট কে মেবি তাকে বলেন। কো-হোস্টের পাওয়ার নাই ডাউন করার। হ্যাঁ ভাই সমস্যা নেই, তাই আবার আইবো। কো হোস্ট কি আমাদের রাষ্ট্রপতি আব্দুল হামিদ নাকি? আব্দুল হামিদের মতন নাকি? হ্যালো, হ্যাঁ ভাই শুনতে পান? হ্যালো এতক্ষণ যা কইছেন কিছুই শুনি নাই ভাই। হ্যালো ভাই, আপনি মনে হয় মিউট হয়ে গেছিলেন। আচ্ছা ভাই, এখানে কি আছে? ঠিক করতে পারি কিনা, মোর পড়ে যায় কি রে ভাই, ইয়ারফোন ডিসকানেক্ট হলো কেন? কলম কি ভেঙে গেছে ভাই? না, আপনাদের কথা আমি শুনতে পারতেছি না। আমার মোবাইলে এটা আজীবনের প্রবলেম, মানে নতুন, মানে অন্য কেউ কল করলে সাউন্ড চলে যায়, মানে এটা খুব বেশি ইফেক্ট ফেলতেছে আমাকে, মানে আমি বুঝি না এটা কেন হয়। আমার মেবি আবার লিংক দিতে হইতে পারে, কারণ আমি ডো নট ডিস্টার্ব মোড দিয়ে রাখলাম, শালা তারপরে এরকম কেন? তাহলে আর রানার কষ্ট করে ডেইলি রেকর্ড করা লাগবে না, আমি রেকর্ড করে আপলোড করে দিব না, তারপরে এটা ব্যাকআপ থাকবে। হ্যাঁ ভাই। আচ্ছা যাই হোক, আমি যেটা বলতেছিলাম মেশিনের ব্যাপারে, মেশিন হচ্ছে আপনাদের প্রচুর পড়বেন, এরপরে মেশিন ভুলে যাবেন। সো এই যে জিনিসটা, এটা থেকে রিমুভ পাওয়ার জন্য ফার্স্টেই আপনি নোট করবেন না, ফার্স্টেই নোট করবেন না। কেন ফার্স্টেই নোট করবেন না? শোনেন, ফার্স্টেই আপনি মেশিন পুরোটা শেষ করবেন, মেশিন একবার শেষ করবেন। আমার কথা কি বোঝা যাচ্ছে? জি হ্যালো, ভাই, বুঝা যাবে। আচ্ছা মাঝে মাঝে একটু রেসপন্স করেন। আচ্ছা, ফার্স্টে মেশিন একবার শেষ করেন, ফার্স্টে নোট করবেন না। কেন নোট করবেন না? ফার্স্টে যদি আপনি নোট করে ফেলেন, পরবর্তীতে খালি আপনি নোট রিভাইজ দিবেন। ফার্স্টে একবার মেশিন পুরাটা শেষ করে ফেলবেন, একটাও নোট করবেন না, খুব বাজেভাবে লিখবেন যাতে আপনার লেখা আপনি নিজে না বুঝেন।
এরপরে নেক্সট টাইম শেষ করার পরে একবার রিভাইজ দিবেন। ক্লিয়ার? কথা কি বোঝা যায়? রিভাইজ দিবেন। রিভাইজ দেওয়ার পরে থার্ড টাইম আপনি নোট করবেন। থার্ড টাইম নোট করার ফলে সুবিধা হবে, এই যে নোট করার আগে আপনার দুইবার পড়া হয়েছে, তো কোথায় কোথায় ঘাটতি, কোন কোন ম্যাথ আপনি একদম ভুলা যান সেটা নোটে লিখবেন। এই ম্যাথ আমার মনে থাকে না, রিভাইজ দেওয়ার সময় তো আপনার এই জিনিসটা ফিল আসবে যে এই ম্যাথটা আমার মনে থাকে না, এই ম্যাথটা আমার গ্যাঞ্জাম লাগে, এই টাইপের ম্যাথ আমি পারি না। হ্যাঁ, তো নোট করার সময় এটা পাশে লিখে দিবেন, এই ম্যাথ আমি পারি না, এই ম্যাথ আমি ভুলা যাই, এই ম্যাথে আমার সমস্যা হয়। আমার কথা কি বোঝা যাইতেছে? হ্যাঁ ভাই। আচ্ছা, জি ভাই, ফার্স্টে একবার clear। শেষ করবেন, শেষ করার পর্বে একবার রিভাইজ দিবেন, রিভাইজ দেওয়ার পরে নোট করবেন। এরপরে যতবার পড়বেন নিজের নোট করবেন, এবং ওই নিজের নোটে আপনি যখন শেষ করবেন, শেষ করার পর যখন রিভাইজ দিবেন, যে ম্যাথ গুলো আপনি পারবেন না সেগুলো গুলটা গুলটা দিয়ে রাখবেন, যে এই ম্যাথ আমি পারি না, এই ম্যাথ রিভাইজ দেওয়ার সময় আমি ভুলে গেছি, যাতে নোট খাতায় থাকে না এই ম্যাথ আমি পারি না, এই ম্যাথ আমার সমস্যা হয়ে গেছে। থার্ড কথা, মেশিন অবশ্যই নোট করতে হবে, অবশ্যই, মানে 100 নোট করতে হবে। আর নোটের প্রক্রিয়াটা আমি একটু বলি, মেশিনে তো নিয়ার অ্যাবাউট আপনার 400 থেকে 500 ম্যাথ আছে, এরকম অন অ্যান এভারেজ এরকম ম্যাথ আছে, মানে প্রচুর ম্যাথ। আপনি পার্ট পার্ট গুছাবেন, এই রুলসে এই ম্যাথ গুলা পড়ে, এই রুলসে এই ম্যাথ গুলা পড়ে। যখন নিজের নোট বানাবেন, নিজে নিজে রুলস বানাবেন, পয়দা করবেন যে এই একটা রুলস, এই রুলসে এই 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 ম্যাথ গুলো আসে, এই রুলস, এই রুলসে এই এই ম্যাথ গুলো আসে, যদি এরকম এরকম ম্যাথ আসে আমি এরকম এরকম সূত্রে এরকম এরকম ম্যাথ করাবো। এই নোটটা নিজের যাতে হয়, অবশ্যই আমার নোট থেকে হেল্প নিতে পারেন। আমার কিন্তু দুনিয়ার যেমন চাই তাই হোক, মেশিনের নোটটা মাশাআল্লাহ খুব ভালো নোট, কারণ আমি জানি এটা আমি বুঝলা যাবো, এর লিগে এটার নোট আমি সবচাইতে ভালো করে করছি, এবং খালি মেশিনের আমার প্রত্যেকটা চ্যাপ্টারের অনেক জোস নোট আছে, এইটা আপনাদের অনেক বেশি উপকার দিবে। আরেকটা কথা, মেশিন আমি আপনাদের সব ম্যাথ এমনিও শেষ করাইতে পারবো না, আপনাদের আমি রুলস ধরাই দিব, এই টাইপের ম্যাথ আসলে এইভাবে এইভাবে করবেন, এই টাইপের ম্যাথ আসলে এইভাবে এইভাবে করবেন। নেক্সট আরেকটা জিনিস, আওয়ার সিস্টেম, একটা নতুন ম্যাথ আসলে আপনি যেমন ঠাস করে এটা সলিউশন করে ফেলবেন, মেশিনে আপনি নতুন ম্যাথ আসলে পারবেন না, এবং এটাই স্বাভাবিক। আমার কথা কি বুঝতেছেন? হ্যাঁ ভাই। পাওয়ার সিস্টেমে যদি একটা নতুন ম্যাথ আসে, বা বানায় বানায় একটা ম্যাথ দেয়, সার্কিটে যদি একটা বানায় বানায় ম্যাথ দেয়, বা আপনার ইলেকট্রনিক্সে যদি বানায় বানায় ম্যাথ দেয়, সেগুলো আপনি ইনস্ট্যান্ট সলভ করতে পারবেন, কিন্তু মেশিন যদি বানায় বানায় দেয় ইনস্ট্যান্ট সলভ করতে পারবেন না। সো মেশিনের ম্যাথ পরিমাণ বাড়াতে হবে, যাতে আপনার পড়ার বাইরে কোনো ম্যাথ না আসে। আমার কথা কি বোঝা যায়? বুঝছি ভাই। এই যে জি ভাই। অনেক বেশি করতে হবে, আমি শর্ট করে লিখে দিচ্ছি, অনেক বেশি ম্যাথ করতে হবে, অনেক বেশি ম্যাথ করতে হবে। তবে একটা ভালো দিক কি জানেন, মেশিন বানায়া দেয় না, মেশিন বই থেকেই তুলে দেয়, বইয়ের উদাহরণের ম্যাথই তুলে দেয়। যেহেতু বইয়ের উদাহরণের ম্যাথই তুলে দিচ্ছে, যেহেতু বইয়ের উদাহরণের ম্যাথই তুলে দিচ্ছে, তো উদাহরণগুলো এমন ভাবে করবেন যাতে আপনি অ্যান্সার দেখে বুঝতে পারেন এই ম্যাথটার আনসার এরকম হওয়ার কথা ছিল না, এই ম্যাথটার আনসার এরকম হওয়ার কথা ছিল। কথা কি বুঝতেছেন? আচ্ছা, ফোর্থ, মেশিনে অনেক ঝামেলার কিছু ম্যাথ আছে, অনেক ঝামেলার, এই ম্যাথগুলা পারবেন না আপনি। ম্যাথগুলা এখন আপনি করলেন, আপনি ম্যাথগুলা 7 দিন পরে ভুলা যাবেন, 7 দিন পরে 10 বার করছেন, আপনি 12 দিন পরে ভুলা যাবেন। আলটিমেটলি এই কয়টা ম্যাথ মুখস্থ হয় না, এই কয়টা ম্যাথ আপনি পরীক্ষার হলে দিলে পারবেনও না, হয়তোবা একটা ম্যাথ। আর যদি দেখেন মেশিনের সবচেয়ে কঠিন একটা ম্যাথ দিছে, বাকি প্রশ্ন ইজি করে, আল্লাহর রস্তে ম্যাথ ওটা ছাইরা দিবেন। কথা কি বুঝছেন? আপনার 8টার মধ্যে যে 8টা ম্যাথই পারতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই, আপনি যদি 7টা পারেন আপনি চান্স পাবেন। মেশিনের আপনি 100% জীবনেও ক্লিয়ার করতে পারবেন না, 90 থেকে 95% ক্লিয়ার করতে পারবেন, 5% আপনি পারবেন না। হ্যাঁ, আপনি মুখস্থ করতে পারবেন, কিন্তু ওই মুখস্থর কোনো দাম নাই, ওই মুখস্থ করে কোনো লাভ নাই, কারণ আপনি পরীক্ষার হলে ওটার আউটপুট দিতে পারবেন না, পরীক্ষার হলে ওটা আলটিমেটলি ভুলই করবেন। সো ওইটার পিছে পরীক্ষার হলে টাইম ওয়েস্ট করবেন না। আমার এই কথাগুলা কি ক্লিয়ার? তো প্রথম কথা কি, মেশিনটা একটু ভালো করে দেখবেন, মেশিন সবচেয়ে কঠিন, প্রচুর প্র্যাকটিস করতে হবে।
অনেকবার প্র্যাকটিস করতে হবে। ফার্স্টে শেষ করবেন, দেন রিভাইজ দিবেন, পরে নোটস বানাবেন। ফার্স্টে শেষ করবেন একবার, পরে শেষ পড়াটা রিভাইজ দিবেন, রিভাইজের সময় গুল্লা গুল্লা দিবেন। এই ম্যাথটা আমি রিভাইজ দেওয়ার সময় পারি নাই। তারপরে কি, অনেক বেশি ম্যাথ করতে হবে যাতে আপনার করার বাইরে ম্যাথ না আসে। লাস্ট, মেশিনের কিছু কিছু ম্যাথ আছে খুব বেশি লেভেলের পিকুলিয়ার, এবং মনে করেন 10টা পরীক্ষার মধ্যে 1টা বা 2টা পরীক্ষার মধ্যে মেশিনের এই পিকুলিয়ার ম্যাথ দিয়ে দিছে। ওই পিকুলিয়ার ম্যাথ গুলো আপনি ছাইরা দিবেন, তারপরে ইনশাল্লাহ আপনার রিটেনে চলে আসবে। তো মাথায় রাখবেন, মেশিন করার সময় ধ্যান ধারণা রাখবেন। আরেকটা খুবই ইম্পর্টেন্ট কথা, আমি মেশিনের সবগুলো নোটস আপনাদের দিয়ে দিছি। আমার নোট দয়া করে ডাউনলোড করবেন, ডাউনলোড করার পরে সেগুলা প্রিন্ট করাবেন, এপিটোপিট প্রিন্ট করাবেন। খুব বেশি টাকা লাগবে না, প্রিন্ট করাবেন। বেশি লেভেলে প্রিন্ট করালে 2 টাকা 3 টাকা লাগবে এপিটোপিট পাতা, নীলখাতে গেলে তো এপিটোপিট 2 টাকা লাগে সাদা কালো করলে। প্রিন্ট করাবেন এবং আমার পড়ানোর আগে প্রত্যেকটা লেকচার দেখবেন। এবং লাস্ট কথা, আমি যখন পড়াবো আমার নোটসটাই আমি ফলো করব, কারণ আমার নোটসটা রনি পারভেজের বই, থেভনিনের বই, আমি একজনের কাছে কোচিং করছিলাম, তার ম্যাথ আছে এইখানে, এরপরে হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আছে, সবগুলা কোশ্চেনই আছে। আমি যখন পড়াবো তখন এত নাম্বার ম্যাথ বলে বলে পড়াবো, আমি পুরা ম্যাথটা লিখবো না। আমার কথা কি বোঝা গেছে? আশা করি বুঝতে পারছেন। হ্যাঁ ভাই। সো আমি আমার নোট বের করলাম। আচ্ছা, তো প্রথমেই মেশিনের আমি অল্টারনেটর দিয়ে কেন শুরু করতেছি। অল্টারনেটর হচ্ছে আপনার এই যে আমরা যত বাসা বাড়িতে বিদ্যুৎ টিদ্যুৎ ইউজ করি, সবগুলা থেকে অল্টারনেটরই মেইনলি আমাদের কি করে, ইলেকট্রিসিটি সাপ্লাই দেয়। তো অল্টারনেটর কি করে, ইলেকট্রিসিটি প্রডিউস করে। এটা কি করে, ট্রান্সফরমার আছে, ট্রান্সফরমার দিয়ে কি করে, স্টেপ আপ করে, স্টেপ আপ করে 230 কেভি বাংলাদেশের পার্সপেক্টিভে, অথবা 400, অথবা কত করে 132 করে ট্রান্সমিশন লাইনে দেয়। এরপরে ট্রান্সমিশন লাইনে যে পাশে আমাদের গ্রিড থাকে, পিজিসিবির গ্রিড, এটা কিন্তু পিজিসিবির না, এই যে উঠায় দেয়, উঠায় দেওয়ার পরে পিজিসিবি থাকে। হ্যাঁ, এরপরে এরা 230 132 বানায়, 132 33 বানায়া ফিডারদের দিয়ে দেয়। তার মানে ডিসি জেনারেটর বলেন, ডিসি মোটর বলেন, ডিসি জেনারেটর খুব বেশি জায়গায় ইউজ হয় না। ডিসি জেনারেটর নরমালি ব্যাকআপ হিসাবে ইউজ হয় কিছু কিছু ক্ষেত্রে, বা বাসা বাড়িতে ডিসি জেনারেটর ইউজ হয়। বাসা বাড়িতে কিন্তু অল্টারনেটর ইউজ করে না, কারণ একটা অল্টারনেটর হিউজ দাম। অল্টারনেটর মেইনলি বানানো হয় যখন অনেক বেশি পাওয়ার প্রডিউস করতে চান, তখন অল্টারনেটর অ্যাকচুয়ালি দরকার হয়। আর আমাদের যত যা আছে, যত পাওয়ার স্টেশনে যা আছে, সবগুলা কিন্তু অল্টারনেটরই। মেইনলি অল্টারনেটর থেকে আমরা ইলেকট্রিসিটি পাই, আমরা কিন্তু ডিসি জেনারেটর থেকে খুব কমই ইলেকট্রিসিটি পাই। ঠিক আছে, একটু কি বুঝতে পারছেন? জি ভাই, ওকে। আচ্ছা, ঠিক আছে। আমরা একটা বেসিক সূত্র সবাই জানি, ই, এটা জেনারেটরের সূত্র, ইবি ইজ ইকুয়াল টু ফাই জেড এন পি ডিভাইডেড বাই এ। এটা আমরা সবাই জানি, তাই না? যদিও এই সূত্রের ম্যাথ অল্টারনেটরে বেশি একটা নাই, তারপরে এই সূত্র নিয়ে আমরা একটু গেঁজাবো। ঠিক আছে, এই সূত্র নিয়ে আমরা একটু কি বেশ ভালোই গেঁজাবো। অল্টারনেটরে একটা জিনিস আমরা মনে রাখবো, এটা একটা অল্টারনেটর। অল্টারনেটরে যখন আপনার লোড বাড়বে, লোড বাড়া মানে দুইটা জিনিস বাড়তে পারে। একটা হচ্ছে কি, আপনার রিয়েল পাওয়ার বাড়তে পারে, আর একটা কি বাড়তে পারে বলেন তো, রিঅ্যাক্টিভ পাওয়ার বাড়তে পারে, তাই না? জি ভাই। এই অল্টারনেটরটা এখন ইলেকট্রিসিটি সাপ্লাই দিচ্ছে, অল্টারনেটরটা এখন গ্রিডের সাথে কানেক্টেড আছে, সে গ্রিডের সাথে কানেক্টেড থাকার পরে এই অল্টারনেটরটা যদি দেখে রিয়েল পাওয়ার বাইরে গেছে, তাহলে কি হবে বলতে পারবেন? মানে এখানে কি ইম্প্যাক্ট করবে, অল্টারনেটরে কি ইম্প্যাক্ট করবে? রিয়েল পাওয়ার বাইরে গেলে অল্টারনেটরে কি ইম্প্যাক্ট পড়বে, কেউ জানেন?
ফ্রিকোয়েন্সি কমবে। কি কমবে? ফ্রিকোয়েন্সি কমবে। যদি রিঅ্যাক্টিভ পাওয়ার বাইরে যায় তাহলে কি চেঞ্জ হবে বলেন তো? ফ্রিকোয়েন্সি বাইরে যাবে, ভাই ভোল্টেজ চেঞ্জ হবে, রিঅ্যাক্টিভ পাওয়ার সাথে ভোল্টেজ রিঅ্যাক্টিভ পাওয়ার যদি বাইরে যায় বা রিঅ্যাক্টিভ পাওয়ার যদি চেঞ্জ হয়, ভোল্টেজ চেঞ্জ হবে। কি চেঞ্জ হবে? ভোল্টেজ চেঞ্জ হবে। মাথায় রাখ, রাইট? ভোল্টেজ চেঞ্জ হবে। এই কথাটা ভাইবার জন্য খুবই ইম্পর্টেন্ট। একটা অল্টারনেটরের হঠাৎ করে আমি ভাইবার জন্য টুকটাক আপনাদের একটু দেখাই দিব, কারণ কি খালি ডিরেক্ট ম্যাথে চলে গেলে মানে আলটিমেট ফিলটা পাবেন না। আচ্ছা দেখেন, রিয়েল পাওয়ার কাইন্ড অফ, রিয়েল পাওয়ার মানে কি? টর্ক বেড়ে গেছে না? কি হয়ে গেছে বলেন তো? টর্ক বেড়ে গেছে, তাই না? সাপোজ টর্ক বাড়া মানে কি? টর্ক বাড়া মানে মনে করেন এটা একটা মেশিন, এই যে এটা মনে করেন একটা ঘুরতেছে, হ্যাঁ, এই যে এটা মার্কার একটা ঘুরতেছে, হ্যাঁ, এটার মাথায় আমি একটা মানে কিছু একটা পাখা লাগাই দিছি, হ্যাঁ, পাখা লাগাই দিছি, পাখা লাগাই এরপর এটা ঘুরাইতেছি। প্রথমের যে পাখাটা ছিল সেই পাখাটা চাইতে পরবর্তীতে আমি আরো একটা বড় পাখা লাগাইছি, পরবর্তীতে আমি আর একটা কি লাগাইছি? একটা বড় পাখা লাগাইছি। আমি যে আগে যে স্পিডটা দিছিলাম, আগে যে শক্তিটা দিছিলাম, আগে যে এনার্জিটা দিছিলাম, সেই এনার্জিটা এখন যদি দেই তাহলে একটু বলেন তো মানে আমার কি স্পিড বাইরে যাবে না কমে যাবে? স্পিড কমে যাবে। আমি আবারও বলতেছি, এটা হচ্ছে আপনার একটা যে কোনো একটা রড, এই রডের মাথায় একটা পাখা আছে, এটা সেম রড, এটার মাথায় একটা বড় পাখা আছে, হ্যাঁ, আমার এখানেও যে এনার্জি দিচ্ছি এখানেও সেম পরিমাণ শক্তি দিচ্ছি। কোনটা বেশি ঘুরবে? এটা বেশি ঘুরবে না এটা বেশি ঘুরবে? মানে বড় পাখারটা বেশি ঘুরবে না ছোট পাখারটা বেশি ঘুরবে? ছোটটা বেশি ঘুরবে, কারণ বড়টার কি? বড়টার টর্ক বেশি। ছোটবেলায় টর্ক করছেন না? বড়টার কি বেশি? টর্ক বেশি। এখন দেখেন, আপনার যখন রিয়েল পাওয়ার বাইরে যাইতেছে, রিয়েল পাওয়ারের সাথে টর্কের সম্পর্ক কিসের সম্পর্ক? টর্ক। আপনার লোড বাইরে যাইতেছে, আপনার একটা ছোট্ট ফ্যান, মনে করেন এই যে একটা বাচ্চা ফ্যান, হ্যাঁ, এই একটা বাচ্চা ফ্যান আর একটা বড় ফ্যান, বলেন তো কোনটার কিলোওয়াট কিলোওয়াট বেশি হবে? ছোট্ট ফ্যানের না বড় ফ্যানের? বড় ফ্যানের। হ্যাঁ, মানে বাসা বাড়িতে আপনার দুইটা ফ্যান আছে, একটা ছোট্ট একটা ফ্যান আছে আর একটা বড় ফ্যান আছে, কোন ফ্যানে আপনার বেশি পাওয়ার খাবে? বড় ফ্যান না ছোট ফ্যান? আমার কথা বোঝা যায় নাই? আপনার বাসায় দুইটা ফ্যান আছে, একটা ছোট ফ্যান আছে আর একটা বড় ফ্যান আছে। আমার কথা কি শোনা যাইতেছে? জি ভাইয়া, জি ভাই শোনা যাচ্ছে। ছোট ফ্যানটা তো ভাই তাহলে করবেন বেশি স্পিডে যে ঘুরবে, তাহলে ওইটা তো বেশি কনজিউম করবে। আপনার বাসায় একটা বড় ফ্যান আছে, বড় ফ্যান অবশ্যই বেশি পাওয়ার থাকে না, তার মানে রিয়েল পাওয়ার বাইরে গেলে আপনার টর্ক বেড়ে যাবে, আর টর্ক বেড়ে গেলে স্পিড কমে যাবে। টর্ক বেড়ে গেলে কি কমে যাবে বলেন তো? স্পিড কমে যাবে। স্পিডের সাথে কিন্তু ফ্রিকোয়েন্সির একটা ডিরেক্ট সম্পর্ক আছে। n = কি বলেন তো? 120 120 f/p। আচ্ছা ঠিক আছে, আমরা জানি এই সম্পর্কের সাথে স্পিড যদি আপনার বেড়ে যায় তাহলে ফ্রিকোয়েন্সি কি হয়ে যাবে? বেড়ে যাবে। স্পিড যদি কমে যায় ফ্রিকোয়েন্সি কি হয়ে যাবে? কমে যাবে। তার মানে ফ্রিকোয়েন্সি ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য স্পিড, রাইট? আচ্ছা, আমি জানি এই সূত্র বক্কর চক্কর করে আসছে, আমি সূত্র প্রমাণও পড়াবো, সবকিছুই পড়াবো, আমি আপনাদের রিয়েল ফিলিংটা দিব। এখন এই সূত্র বাদ দিয়ে দিব। দেখেন, রিয়েল পাওয়ার বাড়তেছে তার মানে টর্ক বাড়তেছে, তার মানে অল্টারনেটরের যে স্পিড সেটা কমে যাবে। এখন দেখেন, আমার তো স্পিড যদি কমে যায়, অল্টারনেটরে মেইনলি কি থাকে? অল্টারনেটরে মেইনলি আছে আমার এক ম্যাগনেট থাকে, তাই না? ফ্লাক্স থাকে, এখানে ফ্লাক্স থাকে, তাই না? এই যে ফ্লাক্স, সেই ফ্লাক্সটা কি সে কি করবে? কাট করবে না? যদি স্পিড কমে যায় তাহলে কি করবে? ফ্লাক্সের যে কাটিং, সেই কাটিংটা কমাই দিবে। আর ফ্লাক্সের কাটিং কমায় দেওয়া মানেই তো আমার ওই যে 1 সেকেন্ডে কতবার ঘুরতেছে, 1 সেকেন্ডে কতবার ফ্লাক্স কাট করতেছে, সেই ফ্লাক্স কাটটা কমাই দিবে। আর 1 সেকেন্ডে যতবার ফ্লাক্স কাটটা কমাই দিচ্ছে সেই জিনিসটাই কি করবে বলেন তো? সেই জিনিসটাই ফ্রিকোয়েন্সি কমাই দিবে। আমি আরেকটু সহজ ভাষায় বলি, হ্যাঁ, ধরেন হচ্ছে আপনার আমার একটা 2 পোল মেশিন আছে। কয় পোল মেশিন? 2 পোল একটা মেশিন আছে। এখন ধরেন এটা আমার 3000 স্পিড আরপিএম এ ঘুরতেছে। কত আরপিএম এ ঘুরতেছে? 3000 আরপিএম এ ঘুরতেছে। 3000 আরপিএম মানে 1 সেকেন্ডে কতবার ঘুরে বলেন তো?
3000 ভাগ কত বলেন তো? 60 না? তার মানে কতবার ঘুরে? 50 বার ঘুরে না 1 সেকেন্ডে? এখন দেখেন একটা আমার যে অল্টারনেটর বডিটা 1 সেকেন্ডে কতবার ঘুরতেছে? 50টা সাইকেল কমপ্লিট করতেছে। তার মানে 1 সেকেন্ডে 50টা ওয়েভলেন্থ দিচ্ছে। তার মানে ফ্রিকোয়েন্সি আমার কত? 50। এখন ধরেন এই স্পিডটা কমে গেল, এই স্পিডটা কমে গিয়ে আমার 2000 হইলো, বা স্পিডটা কমে যে আমার কত হইলো? 1800 হইলো। 1800 যদি হয় তখন আমার 1800 ভাগ কত হয়ে যাবে? 60 হয়ে যাবে। 1800 ভাগ 60 কত? 30। তখন 1 সেকেন্ডে কয়টা সাইকেল কমপ্লিট করবে? ফ্লাক্স কাটিং কয়টা হবে? 30টা হবে। ফ্লাক্স কাটিং যখন 30টা হয়, আমি আবারও বলতেছি, ফ্লাক্স কাটিং যখন 30টা হয় তখন আমার ফ্রিকোয়েন্সি কত হবে? 30। কথা কি বুঝছি? হ্যাঁ ভাই, আর এইটার সাথে ওটা তার সম্পর্ক মানে কি? কি এটা বাড়লে স্পিডের এটা কমবে। সাথে ফ্লাক্সের একটা মানে ফ্লাক্স কাটিং মানে আমার ফ্রিকোয়েন্সির একটা ডিরেক্ট সম্পর্ক আছে। এটুক কি বুঝছি আমরা? জি ভাই, বুঝছি। আমরা বেশি ডিপে জি যাব ভাই। না। এখন ধরেন এখানে পোল হইলো 2টার জায়গায় 4টা। কয়টা পোল? 4টা। 4টা পোল। এখন ধরেন 1800 আরপিএম এ ঘুরতেছে। এখন পোল যেহেতু 4টা, এটার জন্য একটা ফ্লাক্স, এটার জন্য একটা ফ্লাক্স, আবার এটার জন্য, এটার জন্য। তার মানে কি এখানে একটা ফ্লাক্স আছে, এখানে একটা ফ্লাক্স আছে। তার মানে সে যদি একবার রোটেট করে কয়টা সাইকেল উৎপন্ন করলো? 2টা সাইকেল না? কথা কি বোঝা যায়? আপনি জাস্ট একটু মনে থেকে নেন, এই যে এইখানে একটা ফ্লাক্স আছে, মানে এই মনে করেন নর্থ পোল সাউথ পোল সে ফ্লাক্স দিচ্ছে, আবার নর্থ পোল সাউথ পোল সে ফ্লাক্স দিচ্ছে। এখন একবার যদি রোটেট করি তাহলে ফ্লাক্স কয়টা কাট করতেছে? 2টা ফ্লাক্স কাট করতেছে না একবার ঘোরার ফলে? জি ভাই, তার মানে জি ভাই। সেকেন্ডে যদি 30 বার ঘুরে তখন কয়টা ওয়েভ ফর্ম করবে? কয়টা? 60টা। তার মানে 1800 আরপিএম এ যদি একটা টারবাইন ঘুরে 4 পোলের একটা মেশিনে যদি 1800 এইরকম ঘুরে তাহলে কি হবে আপনার? তাহলে আপনার 60 হার্টজ ফ্রিকোয়েন্সি উৎপন্ন করবে। যদি এটাকে 1500 বানান তাহলে কত করবে? 50 হার্টজের করবে। আমাদের বাংলাদেশে বেশিরভাগ মেশিনই কত পোলের থাকে? 4 পোল থাকে। 2 পোলও আছে, এমন না যে 2 পোল নাই, 2 পোলও আছে। হ্যাঁ, 2 পোলও আছে, 4 পোলও আছে, দুইটাই আছে। 1500 আরপিএম এ ঘুরায় রাখে, ফ্রিকোয়েন্সি কত রাখে? 50 রাখে। বুঝতে পারছি? তার মানে একটা জিনিস দেখেন, আমি সূত্রে প্রুফ করব না, বাট সূত্রটা জাস্ট দেখাবো। এন সমান 120 এফ বাই পি। দেখেন আপনি যদি পি বাড়ান, এই যে পি আমি বাড়াচ্ছি, এন পি সমান কত? 120 এফ। আমি যদি পি বাড়াই তাহলে কি হয়? দেখেন ফ্রিকোয়েন্সি বেড়ে যাইতেছে। ওই দেখেন আমি পোল বাড়াইতেছিলাম, তাহলে ফ্রিকোয়েন্সি 30 থেকে কত হয়ে গেল? 60 হয়ে গেল। তার মানে পোলের সাথে ফ্রিকোয়েন্সির কি ডিরেক্ট সমানুপাতিক সম্পর্ক, আবার ফ্রিকোয়েন্সির সাথে স্পিডেরও কি ডিরেক্ট সমানুপাতিক সম্পর্ক। আর এই 120 কোনো হুমড়া চুমড়া থেকে আসে না, ওই যে সেকেন্ড আসছে, সেকেন্ডের মিনিটের কনভার্সন থেকে 120টা আসছে। ক্লিয়ার? জি ভাই। আচ্ছা, আমি তাও প্রুফ করাইতে পারবো। যেমন 2 পোল হইলে, মানে এটা প্রুফ করানোর দরকার নাই, 2 পোল হইলে একটা সাইকেল কমপ্লিট করে, আর 60, ওই 60 আর 2 এ গুণ করে গেলে 120 হয়। আমার সূত্র প্রুফ করার দরকার নাই, বাট আমরা সূত্রটা বোঝার চেষ্টা করব। সূত্র কিভাবে থিওরি থেকে আসছে সেগুলো বোঝার চেষ্টা করব। তাহলে আমি আবার আসি, শুরু থেকে শুরু করি। লোড যদি বাইরে যায় রিয়েল পাওয়ার বাইরে যাবে, রিয়েল পাওয়ার বাইরে গেলে টর্ক বাইরে যাবে, টর্ক বাইরে গেলে কি হবে? স্পিড কমে যাবে। স্পিড যদি কমে যায়, স্পিড ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দা ফ্রিকোয়েন্সি, তখন ফ্রিকোয়েন্সিটা কি হয়ে যাবে? কমে যাবে। রিয়েল পাওয়ার যদি কমে যায় টর্ক কমে যাবে, টর্ক কমে গেলে স্পিড বাইরে যাবে, স্পিড যদি বাইরে যায় তাহলে কি হবে বলেন তো? স্পিড বাইরে গেলে ফ্রিকোয়েন্সি বাইরে যাবে। ক্লিয়ার কথা? জি ভাই। আচ্ছা ঠিক আছে। তার মানে রিয়েল পাওয়ারের সাথে কার সম্পর্ক বলেন তো? ফ্রিকোয়েন্সি সম্পর্ক। এটা ভাইবার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট, মাথায় রাখতে। দেন হচ্ছে রিঅ্যাক্টিভ পাওয়ার। রিঅ্যাক্টিভ পাওয়ার বাড়লে কি হবে একটা অল্টারনেটরে? ভোল্টেজ ভাই। আমরা জানি, দেখেন ইবি সমান কত? 5ZN না? এটি জানি তো না? রিঅ্যাক্টিভ পাওয়ার ভাই। বাড়লে আপনার কি বাড়বে? ফ্লাক্স বাইরে গেল না? রিঅ্যাক্টিভ পাওয়ার মানে কি? আপনার এক্সাইটেশন বাইরে গেছে। এক্সাইটেশন মানে কি? আপনার ওই যে ওর মধ্যে যে কারেন্ট, মানে আইএফ এর মধ্যে যে আইএফ এর মান অনেক বেশি বাইরে যাইতেছে। আইএফ এর মান যদি অনেক বেশি বাড়ে তার মানে কি? ফিল্ড অনেক বেশি স্ট্রং হচ্ছে। আর ফিল্ড যদি স্ট্রং হয় তার মানে ফ্লাক্স বাড়তেছে। আর ফ্লাক্স বাড়লে কি বাড়বে বলেন তো?
ইবি বাড়বে। ক্লিয়ার একটু? হ্যাঁ ভাই। আচ্ছা, তার মানে একটা জিনিস আমরা সম্পূর্ণ লেভেলে ক্লিয়ার, যদি একটা অল্টারনেটর কানেক্টেড থাকে, একটা অল্টারনেটর অন লোডে থাকে, অল্টারনেটরে যদি রিয়েল পাওয়ার বাইরে যায়, রিয়েল পাওয়ার বাইরে গেলে ফ্রিকোয়েন্সি কমে যাবে, রিয়েল পাওয়ার কমে গেলে ফ্রিকোয়েন্সি বাইরে যাবে। রিয়েক্টিভ পাওয়ার যদি চেঞ্জ হয়, আমার কি চেঞ্জ হবে? ভোল্টেজ চেঞ্জ হবে। আমি আশা করতে পারছি আপনারা এই জিনিসটা বুঝতে পারছেন। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। জি ভাই। একটু কষ্ট করে নোট করে লিখে রাখেন। একটু কষ্ট করে ছোট্ট করে নোটে লিখে রাখেন বা খাতায় লিখে রাখেন, আপনাদের ভাই, জন্য একটা অনেক কোশ্চেন- উপকার হবে। একটা কোশ্চেন ছিল বলেন। ভাই, বলতে পারবো? ভাই হচ্ছে হুম। ফ্রিকোয়েন্সির সাথে রিয়েল পাওয়ারের সম্পর্কটা কি দেখানো যাবে? মানে ফ্রিকোয়েন্সি বাড়লে রিয়েল পাওয়ার বাড়লে ফ্রিকোয়েন্সিটা কমতেছে। এটা হচ্ছে কি ভাই, ওই স্লোপের সূত্রটার জন্য এরকম হচ্ছে, মানে ফর্মুলাটাকে ওই পি সমান এসপিএফএন নো লোড ফ্রিকোয়েন্সি মাইনাস ফুল লোড ফ্রিকোয়েন্সি। আপনাকে তো আমি পুরো তাত্ত্বিক ভাবেই বুঝাই দিলাম। অ্যাকচুয়ালি রিয়েল পাওয়ার বাড়লে হচ্ছে আপনার টর্ক বেড়ে যায়, টর্কের সাথে স্পিডের ডিরেক্ট সম্পর্ক আছে, সূত্র আছে। হ্যাঁ, সেইখান থেকে স্পিড যদি আপনার চেঞ্জ হয় তাহলে n = 120 f/p। সূত্র তো আর কেউ বানায় নাই, সূত্র তো তাত্ত্বিক ভাবে এক্সপেরিমেন্ট করে আসছে। ওই যে দুইটা পোল হইলে একবার সাইকেল চেঞ্জ হয়, আর আমরা তো নরমালি স্পিড আরপিএম এ হিসাব করি। সেই স্পিডটা এখন সেকেন্ডে নিলে 60 দিয়ে ভাগ করি, ওই 60 এ ভাগ করতেছি আর পোলের সাথে 2 দিয়ে ভাগ করতেছি, এই 2 আর 120। ওই সূত্রটা তো অ্যাকচুয়ালি এই থিওরি থেকে আসছে যে একবার ঘুরলে, ওই একবার ঘুরলে, মানে ওই থিওরির তো প্রুফ এখন আমি করাবো না, জাস্ট একটা জিনিস মাথায় রাখেন, একবার ঘুরলে একটা সাইকেল কমপ্লিট করে, আর একটা সাইকেল কমপ্লিট করলে ফ্রিকোয়েন্সি এক হয়। 30 বার যদি ঘুরে 30টা ফ্লাক্স যদি কাট করে তাহলে 30টা কি হবে? আমার 30টা ওয়েভ ক্রিয়েট হবে, 30টা ওয়েভ ক্রিয়েট হলে ফ্রিকোয়েন্সি 30 হবে। আমি আপনাকে ওইভাবে বুঝাই দিচ্ছি। এখন আমি যদি সূত্র প্রুফ করতে চাই, আমার মেশিন অল্টারনেটর মেশিন শেষ করতে 6 মাস লাগবে, আমি সূত্র মোটেও প্রুফ করাবো না। আমি আপনাদের ভাইবাতে যে জিনিসগুলা কাজে লাগে বা ভাইবাতে আমি যতটুক পড়ছি ওইটুক আপনাদের আমি তাত্ত্বিক ভাবে বুঝাই দিব, যাতে আপনি ভাইবাতে উপকার করতে পারবেন। এই জিনিস জীবনে রিটেনে আইবে না, বাট রিটেনে কিন্তু আসছিল, যদিও রিটেনে আসছিল আপনার পিজিসিবির লাস্ট যে রিটেন হয়েছে আমি যেটা দিছি সেটার মধ্যে লেখা ছিল ওয়াই ফ্রিকোয়েন্সি ডিক্রিজ, মানে ফ্রিকোয়েন্সি কেন কমে, ফ্রিকোয়েন্সি চেঞ্জ হওয়ার কারণ কি, এটা আসছিল। সো যে যে ইম্পর্টেন্ট জিনিসগুলো সেই থিওরিগুলো আমি পড়াই দিচ্ছি। এখানে বলে বুঝা জাস্ট এভাবে হলে যদি ঠিক আছে ভাই, কারণ এভাবে লিখে দিলেই তো এনাফ ভাই, বেশি তো মানে ডিসক্রাইব করার দরকার নেই, মেন কথাটাই লিখতে না না না, আমি আপনাদের বেশি ডেসক্রাইব কেন করলাম, ভাইবাতে তো আপনি অল্প অল্প অ্যান্সার দিবেন, ঠিক আছে? ভাইবাতে আপনি খাদ রাখবেন, আমার কথা বুঝেন, ভাইবাতে আপনি লুপে ঢুকাই ফেলবেন। যে টপিকটা আপনি বেশি পারবেন সেই টপিকে আপনি আলতো করে বরফের একটু নিচ পর্যন্ত যাবেন। মনে করবেন আপনাকে জিজ্ঞেস করবে ফ্রিকোয়েন্সি বাড়লে কেন, মানে ফ্রিকোয়েন্সি বাড়লে কেন ই কমে, সরি মানে রিয়েল পাওয়ার বাড়লে কেন ফ্রিকোয়েন্সি কমে, তখন আপনি বলবেন স্যার রিয়েল পাওয়ার বাড়লে টর্ক কমে যায়, তার জন্য ফ্রিকোয়েন্সি কমে যায়। দেন সে আবার কোশ্চেন করবে টর্ক কমলে কেন ফ্রিকোয়েন্সি কমবে, মানে আপনি আপনার লুপে ঢুকাবেন, লুপে ঢুকায়া ওইখান থেকে 4-5টা কোশ্চেন করে উত্তর দিয়ে পজিটিভ ভাইবস নিবেন, ঠিক আছে? আর যে জিনিসটা আপনি কম পারবেন যতটুক পারবেন সেটার পুরো অ্যান্সার দিয়ে দিবেন, যাতে ওই জিনিসটা নিয়ে আর আগে যায়। আমার কথা কি বুঝতে পারছেন? জি ভাই, এটা একটা ট্রিক। আপনি যে জিনিসটা বেশি পারেন সেই জিনিসটার লুপে টিচারদের ঢুকায় ফেলাবেন, আর টিচাররা যদি ওই লুপে একবার ঢুকা যায় গট করে প্রশ্ন করবে, আপনি গট করে উত্তর দিতে থাকবেন। যেমন আমাকে পিজিসিবির ভাইবাতে যখন ডাটাবেজ নিয়ে কোশ্চেন করতেছে, সরি ম্যাম পারি না, আমি কিছু উত্তর পারি, তারপরে আমি বলছি সরি ম্যাম পারি না, কেন পারি না, সে যাতে ওই কোশ্চেন আমরা না গে যায়। কারণ আপনি আপনার অলরাউন্ডার হওয়ার দরকার নাই, ভাইবাতে আপনি 25টা প্রশ্ন ধরলে আপনার 25টা পারার দরকার নাই, আপনি 15টা পারেন, 16টা পারেন, 20টা পারেন, কিন্তু আপনি একটা জিনিস অল্প পারেন, সেই জিনিসটা আপনি তা উত্তর দিবেন না। ধরেন আপনি একটা জিনিস উত্তর জানেন কিন্তু ওইটা নিয়ে পরবর্তী কোশ্চেন গুলো আপনি জানবেন না, আপনি আস্তে করে বলে দিবেন সরি ম্যাডাম মনে পড়তেছে,
কথা বুঝেন, আর যেটা পারেন সেটা উত্তর দিবেন, একটু হালকা ল্যাজ লাগায় উত্তর দিবেন যাতে ওইখান থেকে আবার কোশ্চেন করে। এটা একটা ভাইবার ট্রিক, এটা আমার এক বড় ভাই শিখাইছে আমার। আচ্ছা, নেক্সট আসি আমরা সূত্র বা ম্যাথে চলে আসি। ভাই একটা অল্প একটু সময় নিতে পারি? অবশ্যই। হ্যাঁ ভাই, আমি বলতে চাচ্ছি মানে আমি জিনিসটা আপনি যেভাবে পড়াচ্ছেন আমার কাছে মনে হচ্ছে ঠিক আছে, তবে হচ্ছে মানে এই জিনিস এই আপনার যদি অল্টারনেটর বা ট্রান্সফর্ম মানে বাকি যেগুলো মেশিন নিয়ে যা যা পড়াবেন ডিসি এভাবেই যদি পড়ান ভাই আমার মনে হয় কাজে দিবে অনেক বেশি। কারণ আপনি দেখেন একটা জিনিস হচ্ছে আমরা আসলে ম্যাথ পড়ার সময় যদি সূত্রগুলো মনে রাখি তাহলে আশা করি মানে আলটিমেটলি ম্যাথ ভুল হওয়ার চান্স থাকে। অনেক সময় প্রশ্ন আসে টক ডাবল করে দিলে, তাই ভাই আপনাকে আবার জিজ্ঞেস করছি, কারণ এই রিলেশন গুলো যদি আমি বুঝতে পারি বা খাতায় টুকে রাখতে পারি তাহলে ম্যাথ করতে ইজি হবে। কোন মানে অনেক সময় তো ভাই দিয়ে আমি দেয় টক যেমনি ডাবল। পড়ছি আমি এমনি পড়াই, তুমি মেবি আমার কাছে মানে আপনি মেবি পাওয়ার সিস্টেম আমার কাছে পড়েন নাই, তাই না? না না ভাই না, আমি এটা মানে আমি আপনাকে ওইটাই ভাইয়া, কারণেই ক্লিয়ার ছিলাম না বলেই ভাই আপনাকে আবার জিজ্ঞেস করলাম আর কি কোশ্চেনটা, মানে আমার আপনার পড়ানোর স্টাইল নিয়ে অবশ্যই কোশ্চেন। আপনি 10 বার জিজ্ঞেস করবেন, আপনি টাকা দিয়ে পড়তেছেন, আপনি 100 বার জিজ্ঞেস করবেন। না আমি বলতে চাচ্ছি ভাই আমার পড়ানোর স্টাইল নিয়ে কোনো কোশ্চেন নেই আর কি, মানে আপনি হয়তো ভাবতে পারেন আমি পড়ানোর স্টাইল নিয়ে কোশ্চেন করছি, ওটা বললাম আর কি, এই কারণে। আরে না, থ্যাংক ইউ। চিল। আচ্ছা যাই হোক, আমরা অল্টারনেটরে ম্যাথে আসি। অল্টারনেটরে সবচাইতে আগে কি শেষ করবেন? সুন্দর মতো চ্যাপ্টারের 8টা ম্যাথ আছে, 8টা ম্যাথের মধ্যে 8 নাম্বার ম্যাথ আপনি চাইলেও পারবেন না, 7টা ম্যাথ শেষ করবেন, 2বার করে শেষ করবেন। এটা হচ্ছে আপনাদের প্রধান কাজ। এই 7টা ম্যাথ যদি আপনি করেন, এই 7টা ম্যাথ যদি আপনি করেন, মোটামুটি বুঝবেন যে অল্টারনেটরে আপনার 70-80% শেষ। 7টা ম্যাথের মধ্যে 70-80% ম্যাথ আছে। তো আমরা চ্যাপম্যানের বই অনুসরণ করে ম্যাথ করব বা সূত্রগুলো দেখব। এটা একটা অল্টারনেটর, এটা একটা অল্টারনেটর। অল্টারনেটরে আমি শর্ট টেস্ট করব, টেস্টের ম্যাথ আছে অল্টারনেটরে। আমি যদি ওপেন সার্কিট টেস্ট করি তাহলে দুইটা ওপেন থ্রি ফেজ মনে করেন, আমি দুইটা টার্মিনালে ভোল্টেজ পাবো। কয়টা টার্মিনাল ভোল্টেজ পাবো? দুইটা টার্মিনাল। ওপেন মানে এটা হচ্ছে ভিওসি, ওপেন সার্কিট ভোল্টেজ। ওকে, এরপরে আমি যদি এই দুইটাকে শর্ট করে কারেন্ট মেজার করি তাহলে কি পাবো? আইএসসি পাবো বা শর্ট সার্কিট কারেন্ট পাবো। এখন এই অল্টারনেটরে আপনারা নিশ্চয়ই থেভনিন সার্কিটটা পড়ছেন, রাইট? থেভনিন জিনিসটা তো পড়ছেন সবাই, থেভনিন মনে আছে? থেভনিন যদি মনে থাকে, এই যে ভিওসি এই জিনিসটা কিন্তু থেভনিন ভোল্টেজ, এই যে আইএসসি এটা কিন্তু নর্টন কারেন্ট। একটা জিনিস একটু রিমেম্বার করে দেখেন তো পড়ছিলেন কিনা। জিনিসটা তো শর্ট আছে, আমি যদি বলি এইখান দিয়ে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে, আই শর্ট সার্কিট কারেন্ট সমান, আমি যদি বলি মানে ওই থেভনিন সার্কিটটা একটু মিলান, এই যে এটা এখানে কি থাকতো বলেন তো? এটা আরটিএইচ থাকতো, তাই না? কি থাকতো? আরটিএইচ। এরপরে এখানে একটা লোড দিতাম, ধরেন এখানে লোড নাই, তাহলে এই যে এইখানে যে কারেন্টটা যাচ্ছে সেটাই তো আইএসসি কারেন্ট, রাইট? সেটাই কি কারেন্ট? আইএসসি কারেন্ট। আমি যদি এখন একটু শয়তানি করে বলি যে এই আইএসসি কারেন্ট মানে হচ্ছে বা এই আই নর্টন কারেন্ট মানে হচ্ছে ভি থেভনিন ডিভাইডেড বাই আরটিএইচ, কারো কোনো মতবিরোধ আছে এখানে? না ভাই, সেম। এটা কারো কোনো মতবিরোধ থাকার কথা না ভাই, এটা খুব সহজ জিনিস। আমি দুইটা শর্ট করে দিছি, যে কারেন্টটা মাপতেছি সেটাই নর্টন কারেন্ট। আমি দুইটা মাথা ওপেন করে দিচ্ছি, এই দুই মাথার ভোল্টেজই হচ্ছে এই ভোল্টেজটা, এটা হচ্ছে ওপেন সার্কিট ভোল্টেজ। অল্টারনেটরের একটা টেস্ট আছে। অল্টারনেটরের যে টেস্ট, সেই টেস্ট দিয়ে কি মেজার করে? সেই টেস্ট দিয়ে মেজার করে অল্টারনেটরের ইম্পিডেন্স। কি মেজার করে বলেন তো? অল্টারনেটরের ইম্পিডেন্স। অল্টারনেটরের একটা ইন্টারনাল ইম্পিডেন্স আছে, সেই ইন্টারনাল ইম্পিডেন্সটা ওপেন সার্কিট এবং শর্ট সার্কিট টেস্ট দিয়ে মেজার করে। খুবই সহজ জিনিস। কিভাবে মেজার করে? আস্তে করে ওপেন করে দেয়। ওপেন করলে আমি ভিওসি পাবো, শর্ট করে দিলে কি পাবো? আইএসসি পাবো। আমি যদি এখন এই দেখেন, এই যে এইটার সাথে আমি যদি আরটিএইচ বের করতে চাই তাহলে কি আইএসসি দিয়ে ভাগ দিয়ে দিব বা আই নর্টন দিয়ে ভাগ দিয়ে দিব। ঠিক সিমিলারলি অল্টারনেটর ইম্পিডেন্স কিভাবে পাবো? জেডএস সমান ভিওসি ডিভাইডেড বাই আইএসসি। একটু চেঞ্জ আছে। চেঞ্জ বলতে ভাই আমি তো অল্টারনেটরে দুইটা টার্মিনালের ভোল্টেজ বের করছি, এটা কি ভোল্টেজ বলেন তো? লাইন টু লাইন ভোল্টেজ। কি ভোল্টেজ?
লাইন টু লাইন ভোল্টেজ, কিন্তু ইম্পিডেন্স সবসময় কি যে কিসের ইম্পিডেন্স জানি হয়? পার ফেস হয়। ফেজ ফেজের ভাই তাহলে VOC রে আমি কি দিয়ে ভাগ দিব? ভাই √3 দিয়ে ভাগ। এটা একটা ইম্পর্টেন্ট সূত্র অল্টারনেটরের ইম্পিডেন্স বের করার জন্য। ঠিক আছে, আশা করি সূত্রটা বুঝছেন। এই সূত্রটা কি বুঝছেন? হ্যাঁ ভাই। আচ্ছা, নেক্সট আসতেছি আমরা। ইম্পিডেন্সের ভিতরে কি কি আছে কোন তো? রেজিস্ট্যান্স আছে, Resistance আর আর কি আছে বলেন তো? Reactance। আছে, তাই না? আছে অল্টারনেটরের রেজিস্ট্যান্স খুবই অল্প হয়। কি হয়? খুবই কম, ছোট। খুবই অল্প হয়, কারণ প্যাচ পুশ তো বেশি নাই, অল্প অল্প অল্পের মধ্যে রেজিস্ট্যান্স অল্প। সেই জন্য জেডএস নিয়ার অ্যাবাউট এক্সএস এর সমান হয়, কারণ জেডএস এর সূত্র কি? √XS² যোগ RA²। এই RA RA যেটা, এই RA হচ্ছে আর্মেচার রেজিস্ট্যান্স। আরে কি? RA হচ্ছে আর্মেচার রেজিস্ট্যান্স। এই আর্মেচার রেজিস্ট্যান্সও বের করা যায়। কিভাবে বের করা যায় বলতেছি, কিন্তু তার আগেই বলে দিচ্ছি, বেশিরভাগ ম্যাথেই জেডএস আর এক্সএস সমান ধরে। কেন সমান ধরে বলেন তো? কারণ আর এর মান এত কম থাকে যে জেডএস আর এক্সএস এর মান সমান হয়। তাহলে এই সূত্র আমরা বুঝছি, তাই না? এই সূত্র আমরা বুঝছি না? এই সূত্র আমরা বুঝছি। আচ্ছা, তাহলে আমাদের এখন বের করতে হবে কি? আমাদের বের করতে হবে আর্মেচার রেজিস্ট্যান্স আর সিনক্রোনাস রিঅ্যাকট্যান্স। এটা বের করতে হবে, এই দুইটা বের করতে হবে। এখন আমরা দেখবো আরে কেমনে বের করে। এটা তো আমার অল্টারনেটর। অল্টারনেটরে তিনটা কি থাকে? একটা ওয়াই কানেক্টেড অল্টারনেটর। কি করা হয়? এটা বাদ দেওয়া হয়। বাদ দেন, এটা কিছু, এটা আছে মনে করে। এই মাথা আর এই মাথায় ডিসি সাপ্লাই দেয়। কি সাপ্লাই দেয় বলেন তো? ডিসি সাপ্লাই। ডিসি সাপ্লাই যদি দেই, এর মধ্যে দিয়ে কারেন্ট যাবে, এটা শিওর, 100% শিওর। এর মধ্যে দিয়ে কি যাবে? কারেন্ট যাবে। এটার মধ্যে দিয়ে যদি কারেন্ট যায়, আমি আবার বলতেছি, এটার মধ্যে দিয়ে কি যায়? যদি কারেন্ট যায়, তাহলে এই কারেন্টের মান কত হবে বলেন তো? আই সমান ভিডিসি। আচ্ছা, আগে বলেন এখানে কি কোনো রিঅ্যাকট্যান্স আছে না নাই? এটা বলেন আগে। নাই ভাই। কেন নাই? কেন তো রিঅ্যাকট্যান্স আছে? এই যে ডিসি ভোল্টেজ দিছেন ভাই। ডিসি ভোল্টেজ দিলে কেন রিঅ্যাকট্যান্স থাকবে না? আমাকে উত্তর দিতে হবে। ফ্রিকোয়েন্সি নাই তো ভাই। ডিসি যেহেতু অ্যাপ্লাই করছি, এখানে কি নাই? ফ্রিকোয়েন্সি নাই, রাইট? ডিসি যেহেতু অ্যাপ্লাই করছে, ফ্রিকোয়েন্সি নাই। আর আমরা জানি ডিসির ফ্রিকোয়েন্সি কত বলেন তো? 0। তার মানে এক্সএস এক্স, এখানে তো আমার কি থাকবে বলেন তো? ক্যাপাসিটেন্স থাকবে না ইন্ডাকটেন্স থাকবে? ইন্ডাকটেন্স থাকবে। তাহলে ইন্ডাকটেন্সের সূত্র কি? 2πfL। এল এর মান 1000 কোটি অজ্ঞা, কোনো সমস্যা নাই। এফ এর মান তো 0, তার মানে এক্সএল এর মান কত? 0। তার মানে এই লুপের মধ্যে কোনো কি নাই কোন তো? এই লুপের মধ্যে কি নাই? কোনো এক্সএল নাই। যেহেতু এক্সএল নাই, তার মানে এই পুরোটার রেজিস্ট্যান্স কত? 2R এর সমান। ক্লিয়ার? এটা কার সমান? এটা 2R এর সমান। তাইলে এইখানে আর এর সমান কত হবে বলেন তো? আর এর সমান হবে ডিসি সাপ্লাই যেটা দিছি সেটা 2 ইনটু যে কারেন্টটা আসতেছে সেটা। এখন আমরা একটা অল্টারনেটরের আরএ এবং এক্সএস কিভাবে বের করি? ফার্স্টে অল্টারনেটরে কি করি? দুইটা মাথা ধরি, দুইটা মাথা ধরে ডিসি সাপ্লাই দেই। ডিসি সাপ্লাই ধরে একটা অ্যামিটার ধরি। অ্যামিটার ধরার পরে অ্যামিটারের মধ্যে দিয়ে কতটুকু কারেন্ট যাইতেছে সেটা মেজার করি। সেটা মেজারের মাধ্যমে আমরা কি বের করি? আর্মেচার রেজিস্ট্যান্স। এরপরে আমরা অল্টারনেটরে দুইটা মাথা ধরি, দুইটা মাথা শর্ট করি। শর্ট করে দিয়ে কি পাই? আইএসসি পাই। এবং দুইটা মাথা ওপেন করে কি পাই? ভিওসি পাই। ভিওসি এবং আইএসসি থেকে কি পাবো? জেডএস পাবো। আরে তো আগেই পায়া বইছি, জেডএস এবং আরএ থেকে আমরা কি পাবো? এক্সএস পাবো। ক্লিয়ার? এটা কি বুঝতে পারছি? জি ভাই। যেহেতু এটা আমরা বুঝতে পারছি, একটা ম্যাথ করি। আচ্ছা, কারো কাছে চ্যাপম্যানের বই আছে? জি ভাই। 4 নাম্বার বা 5 নাম্বার চ্যাপ্টারে জানতো একটু, মানে অল্টারনেটর যত নাম্বার চ্যাপ্টার, মেবি অনেক বইয়ে 4, অনেক বইয়ে 5। আমার কাছেও আছে, আমি এটা বের করতেছি, মেইলে আছে তো। জি ভাই, 4 নম্বরে।
আচ্ছা 4.1 ম্যাথটা আমাকে বলবেন। আচ্ছা বলতে হবে না, আমি আমার পিডিএফ অন হয়ে গেছে অলরেডি। আর আপনাদের কাছে যদি চ্যাপম্যানের বই না থাকে খুবই দুঃখজনক, চ্যাপম্যানের বই যদি না কিনেন তাহলে প্লিজ মেশিন পড়েন না, মেশিন ভুলা যায়, চ্যাপম্যানের বই লাগবে। আচ্ছা আমি ম্যাথটা বের করি, ম্যাথটা অলরেডি পেয়ে গেছি মেবি। কি রে ভাই ম্যাথ, আচ্ছা পাইছি। দয়া করে চ্যাপম্যানের বইটা কিনে ফেলবেন প্লিজ, এবং হোয়াইট প্রিন্ট কিনবেন। আমি তো জাস্ট দেখে দেখে পড়াবো, আমি এত কিছু পারি না। এ 200 কেভিএ 480 ভোল্ট 50 হার্জ ওয়াই কানেক্টেড সিনক্রোনাস জেনারেটর, ফিল্ড কারেন্ট 5 অ্যাম্পিয়ার। ফলোইং ডাটা দেওয়া আছে, ফলোইং ডাটা গিভেন। কি কি দেওয়া আছে? প্রথমে ভিটিওসি রেটেড আইএফ মেজার্ড 540 ভোল্ট। 2 নাম্বার তথ্য দেওয়া আছে আইএসসি 300 অ্যাম্পিয়ার। এত কাহিনী লিখতাম না। এরপরে বলছে দুইটা মাথায় যখন আমি ভিডিসি অ্যাপ্লাই করছি তখন কারেন্ট পাইছি 25 অ্যাম্পিয়ার। আপনাকে বের করতে হবে আরএ এবং এক্সএস, একটু বের করে আমাকে জানান। এটা হচ্ছে 4.1 ম্যাথ, চ্যাপম্যানের অল্টারনেটরের প্রথম ম্যাথ। অনেকের বইয়ে 5.1 এ থাকতে পারে কারণ বই চেঞ্জ হয়েছে। আপনারা সবাই ম্যাথটা করবেন, ম্যাথটা করে আমাকে অ্যান্সার জানাবেন। আমি কিন্তু ম্যাথ করাইনি, আমি আপনাদের সূত্র করাইছি। ভাই ভিডিসি মেবি ভোল্ট হবে। 540 ভোল্টই তো লিখছি, কি লিখছি বুঝা? আচ্ছা ভাই আমার হাতের লেখা খুবই বাজে, আমার নিজের লেখা নিজে বুঝি না, খুব কষ্ট করে একটা মেশিনের নোট করছি। যাই হোক, মেশিনের ক্লাসগুলো একটু বড় বড় হবে, একটু ধৈর্য নিয়ে করবেন। আর আমি আপনাদের দিয়ে ম্যাথ করাবো, আমি নিজে ম্যাথ করবো না, মানে করবো অল্প। আমি মনে করি এই ম্যাথটা করতে 2 মিনিটের বেশি লাগার কথা না, অলরেডি 1 মিনিট চলে গেছে। বাহ, মোবাইলে রেকর্ডিং এর অপশন চলে আসছে, ব্যাপারটা খুব ভালো লাগছে। আমার আর কষ্ট করে আরেকজনের ধার ধারতে হবে না, ভালো এটা। এই করছেন এটার অ্যান্সার খুব সম্ভবত সামথিং 0.2। জি ভাই, আপনার আর আসছিল 0.2 আর এক্সএস আসছিল 1.02। হুম 0.2 1.02। সবাই কি ম্যাথটা পারছেন নাকি আমি করে দিব? এই ম্যাথ যদি আমার করে দিতে হয় ব্যাপারটা খুবই কষ্টকর হবে। আপনারা যেহেতু করতেছেন একটু ট্রাই করেন, নিজে নিজে ম্যাথ করার চেষ্টা করেন। চ্যাপম্যানের একটা ম্যাথও বাদ দিবেন না। চ্যাপম্যানের ম্যাথ মানে মনে করেন এটা পরীক্ষা এসে গেছে, এই টাইপের ম্যাথ, এটা মনে করে করবেন। আচ্ছা করেই দিচ্ছি, যান, আমি বুঝতে পারছি আপনাদের কেউ করার নাই। দেখেন ফার্স্টে জেডএস বের করছি, জেডএস সমান ভিওসি ডিভাইডেড বাই √3 ইনটু আইএসসি।
ভিওসি এর ভ্যালু হচ্ছে 540, নিচে হইলো √3 ইনটু কত 300। 300। এটার অ্যান্সার 1.04। আমার মুখস্থ, সমস্যা না, আমি কয়েকশো বার করছি। আচ্ছা, এরপরে 2RA সমান কত? VDC ডিভাইডেড বাই কত? I। RA সমান কত হবে? নিচে VDC এর মান 10, VDC I এর মান হইলো 25 25 ইনটু কত 2, তাহলে নিচে কত আসতেছে 0.2। সুতরাং কি XS সমান কত? √ZS স্কয়ার মাইনাস RA স্কয়ার। সুতরাং XS সমান 1.02। শেষ। তার মানে যে ব্যাপারটা আমরা খেয়াল করলাম, XS এর মান এবং ZS এর মানের খুব বেশি এদিক সেদিক নাই। যখন আপনারা ম্যাথ করবেন, মাঝে মাঝে ম্যাথ করার সময় XS ইকুইভ্যালেন্ট ZS ধরতে পারেন। ক্লিয়ার? জি ভাই। আচ্ছা, একজনই রেসপন্স করতেছে, তার মানে হয় আপনারা সবাই বুঝতে পারছেন ম্যাথটা, আর নয় কেউ বুঝেন। নেক্সট ম্যাথে চলে গেলাম। অ্যাকচুয়ালি ম্যাথ করব না আমি, তাই সূত্র করব, সেই সূত্রের ম্যাথ করব। আচ্ছা, নেক্সট হচ্ছে, এটা একটা অল্টারনেটর। এই অল্টারনেটরের, আচ্ছা অল্টারনেটরের সাথে ডিসির অনেক মিল, এবং অল্টারনেটর অনেক সহজ এবং অনেক ইম্পর্টেন্ট, সেই জন্য অল্টারনেটর দিয়ে শুরু করছি। দেখেন, এই অল্টারনেটরে এটা হচ্ছে ইন্টারনাল স্ট্রাকচার। একটা আরএ থাকে, একটা এক্সএস থাকে, আর এই পাশে যে ভোল্টেজটা থাকে তাহার নাম হচ্ছে টার্মিনাল ভোল্টেজ। তাহার নাম কি বলেন তো? টার্মিনাল ভোল্টেজ। আচ্ছা, দুইটা অল্টারনেটর প্যারালাল করার শর্ত কি কারো মনে আছে? দুইটা অল্টারনেটর, এই একটা অল্টারনেটর, এই একটা অল্টারনেটর, দুইটা অল্টারনেটর প্যারালাল করার মূল শর্ত কি বলেন তো? দুইটা অল্টারনেটরের ভোল্টেজ যাতে ভোল্টেজ সমান, ফ্রিকোয়েন্সি এই সমান, ভাই কথাটা voltage লিখবেন আর কেটে ফেলবেন। ওই ভোল্টেজ সমান সমান। না ভাই, কাছাকাছি বললেই- মানে হচ্ছে না না না, আমি বলি alternative বলি ছোট বলি হইতে হবে। কথা ক্লিয়ার করি। আপনি যদি লেখেন দুইটা অল্টারনেটর যদি প্যারালাল করার শর্ত হচ্ছে, প্রথম শর্ত কি দেখছেন? ভোল্টেজ ইকুয়াল। দ্বিতীয় শর্ত কি দিছেন? ফ্রিকোয়েন্সি ইকুয়াল। তৃতীয় শর্ত কি দিছেন? ফেজ সিকোয়েন্স ইকুয়াল। আপনি মনে করতেছেন আপনারটা হইছে, আসলে আপনারটা হয় না। কেন হয় নাই বলতেছি, মনে করেন, আমি কারণটা দেখাবো। এই আরেকটা অল্টারনেটর, ভাই এটার ভোল্টেজও 400 ভোল্ট, এটার ভোল্টেজও 400 ভোল্ট। তোর ভাগ্যবশত এটার এক্সেস এর মান 2 ওহম, এটার এক্সেস এর মান 1 ওহম। তাইলে আমার কোনটা এই দুইটা অল্টারনেটর আমার কি করা যাবে, মানে ই করা যাবে কি জানি, প্যারালাল করা যাবে কি যাবে না বলেন তো? না ভাই, যাবে না। কেন যাবে না? এটা কেন? দুইটা অল্টারনেটরের ভোল্টেজ তো সমান, এখন কইতেছেন কেন যাবে না? ভাই আর বাই এক্স রেশিও, সমান হতে হবে ভাই। হ্যাঁ, আর বাই এক্স রেশিও সমান হতে হবে। না, আর বাই এক্সেস রেশিও সমান হইতে হবে। তার মানে কি আপনি যেটা লিখছেন সেটা তো ঘাপলা আছে, রাইট? জি ভাই। ঘাপলা আছে। ঘাপলাটা কোথায় আমি এটা বলতেছি। ঘাপলাটা হচ্ছে দুইটা অল্টারনেটর প্যারালাল করার মূল শর্ত হচ্ছে টার্মিনাল ভোল্টেজ শুড বি ইকুয়াল। টার্মিনাল ভোল্টেজ শুড বি ইকুয়াল। টার্মিনাল ভোল্টেজ সমান হতে হবে, জেনারেটেড ভোল্টেজ সমান হইতে হবে না। জেনারেটেড ভোল্টেজ জীবনেও দুইটা অল্টারনেটরে সমান হয় না, বা সমান পসিবল, বানানো পসিবল, কিন্তু দুইটা জেনারেটরের এক্সেস এর মান জীবনেও সমান বানানো পসিবল না। কারণ এইটা যখন বানাইছে, এটা একটু হইলেও পরে বানাইছে, যেহেতু একটু হইলেও পরে বানাইছে, এটার তারের যে ম্যাটেরিয়াল, এই তারের ম্যাটেরিয়াল 100% সেম না। যেহেতু 100% সেম না, সেহেতু এক্সেস এর মান জীবনেও সমান হবে না। যেহেতু এক্সেস এর মান জীবনেও সমান হবে না, সো আমার জেনারেটেড ভোল্টেজ সমান হলেও দুইটা অল্টারনেটর প্যারালাল করা যাবে না। তার মানে দুইটা অল্টারনেটর প্যারালাল করার মূল শর্ত হচ্ছে টার্মিনাল ভোল্টেজ সমান হইতে হবে, তাহলে তারা প্যারালাল করা যাবে। তার মানে আপনারা যখন লিখবেন দুইটা অল্টারনেটর প্যারালাল করতেছেন, কি লিখবেন? প্রথম শর্ত দিবেন টার্মিনাল ভোল্টেজ শুড বি ইকুয়াল। টার্মিনাল কথাটা দেন নাই তো থাক, বললাম না। আমার কথা কি বোঝা গেছে? জি ভাই। আমরা আস্তে আস্তে আসবো, জি ভাই। সমস্যা নেই।
আচ্ছা, এটা হচ্ছে একটা সিম্পল ডিসি সার্কিট। তাহলে ডিসি সার্কিটে ইজি জেনারেট হয়েছে। এখন ইজি যদি জেনারেট হয়, এই ব্যাটা কিছু ড্রপ করবে, এই ব্যাটা কিছু ড্রপ করবে, এখানে কিছু পাবে। তার মানে এখানে যদি আমি কেসিএল ফালাই, কেসিএল মেসিএল আমরা কেভিএল আমি এত পারি না। আমি সিম্পলি আপনাদের বলে দিচ্ছি, ইজি সমান কি হবে, টার্মিনাল ভোল্টেজ প্লাস এই দুইটার মধ্যে একটা কারেন্ট যাইতেছে, কারেন্ট যাওয়ার কারণে এদের একটা ড্রপ হবে। ড্রপটা হচ্ছে মনে করেন এখানে কারেন্ট আই, আর্মেচার কারেন্টও দিতে পারেন, এক্সেস কারেন্টও দিতে পারেন, ইনটু কত জেড। আচ্ছা, এই সূত্র ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট সূত্র অফ অল্টারনেটর। এই সূত্রটা অল্টারনেটরের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সূত্র। অল্টারনেটর থেকে যতগুলো ম্যাথ আছে এই সূত্রের ম্যাথ সবচেয়ে বেশি আসে, কিন্তু তারপরেও এই সূত্রের ম্যাথ আমরা হাজার হাজার বার ভুল করি। কিছু ছোট্ট ছোট্ট জিনিস জানি না, তার জন্য ভুলটা হয়। এই সূত্রের ম্যাথ আমি 2টা পরীক্ষা দিছি, তার মধ্যে একটা পরীক্ষা আসছে এইচজিসিএল, এরপরে আমি পরীক্ষা বেশি দেইনি। যাই হোক, প্রথম কথা, আমাকে দেওয়া আছে নো লোড ভোল্টেজ, নো লোড টার্মিনাল ভোল্টেজ, নো লোড টার্মিনাল ভোল্টেজ। এই নো লোড টার্মিনাল ভোল্টেজ কি ভিটি বুঝায় নাকি ইজি বুঝায় বলেন তো? ভাই ইজি। কেন ভিটি বুঝায় না, টার্মিনাল ভোল্টেজ লাগে, ইজি কেন বুঝায়? ভাই নো লোড টার্মিনাল ভোল্টেজ বলতে দ্যাট মিন্স লোড না থাকলে তো আমার ভোল্টেজ ড্রপটা হচ্ছে না। হুম। ভোল্টেজ ড্রপ না হলে আমরা তো ওটাই মানে দুটেই ইকুয়াল পাবো। ভাই Right. নো লোড অবস্থায় তো আপনার কারেন্ট ফ্লো করবে না। বলেন। নো লোড অবস্থায় তো কোনো কারেন্ট ফলো হইতেছে না। যেহেতু কারেন্ট ফলো হইতেছে না, সেহেতু ইম্পিডেন্স আর রিঅ্যাকট্যান্স মান 0। সেহেতু আমার টার্মিনাল যদি ইম্পিডেন্স আর রিঅ্যাকট্যান্সের মান জিনো না, যেহেতু কারেন্ট শূন্য, তার মানে আইএ জেডএস এই ড্রপটা শূন্য। এই ড্রপটা যেহেতু শূন্য, নো লোড টার্মিনাল ভোল্টেজ মানেই হচ্ছে ইজি। নো লোড টার্মিনাল ভোল্টেজ মানেই ইজি। এই কথাটা মাথায় রেখেন, একটু এই কথাটা খাতায় লেখেন। নো লোড টার্মিনাল, সরাই নিবেন, একটু সরাই নেন, মানে বাম সাইডে দেখতে পাচ্ছি না। আচ্ছা ওকে ভাই। আচ্ছা, একটু কেমন জানি হয়ে গেছে, হ্যাঁ ভাই, একটু বাঁকা চোরা। মানে সোজা হয় নাই। হ্যাঁ ব্যাস ভাই, দেখি ব্যাস। সোজা করার চেষ্টা করি। এখন মনে হয় একটু সোজা হয়েছে না? জি ভাই, এখন ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা। তো প্রথম কথা, নো লোড টার্মিনাল ভোল্টেজ মানেই হচ্ছে ইজি। এই কথাটা অন্তরস্থলে ঢুকায় রাখবেন। টার্মিনাল ভোল্টেজ দেখা, টার্মিনাল ভোল্টেজ দেওয়া আছে, বিটি দেওয়া আছে, তাই বসা এখন ইজি বাইর করবো, ব্যাপারটা এরকম না। আচ্ছা, আরেকটা জিনিস যেটা হচ্ছে এটাই, এই ছোট্ট একটা ভুল করার কারণে মানুষ ম্যাথ ভুল করে ফেলে, এটাই হচ্ছে সবচেয়ে কষ্টের। আচ্ছা, এখন আমরা দেখবো এই সূত্র কখন আমরা অ্যাপ্লাই করব। এই সূত্র নরমালি অ্যাপ্লাই করা হয় যখন আপনাকে বলবে নো লোড টার্মিনাল ভোল্টেজ কত, টার্মিনাল ভোল্টেজ কত এইটা বের করতে বলবে, বা যখন যদি বলে জেনারেটেড ভোল্টেজ কত এইটা বের করতে বলবে। আচ্ছা, এখন একটু আগে যে আমরা ম্যাথটা করছিলাম, ম্যাথটার ডাটা মনে আছে? এ 200 কেভিএ, 480 ভোল্ট, 50 হার্জ সিনক্রোনাস জেনারেটর। এই যে 480 ভোল্ট দেওয়া, এই 480 ভোল্ট কি ইজি নাকি ভিটি বলেন তো? ভিটি ভাই। গিভেন ভোল্টেজ অল টাইম টার্মিনাল ভোল্টেজ, এটা মাথায় রাখবেন। গিভেন ভোল্টেজ মানেই কি টার্মিনাল ভোল্টেজ, এটা মাথায় রাখবেন। তার মানে যে ভোল্টেজটা রেটেড থাকবে, রেটেড যে ভ্যালুটা দেওয়া আছে বা অল্টারনেটরের গায়ে যেটা লেখা আছে সেটা কি ভোল্টেজ, সেটা হচ্ছে টার্মিনাল ভোল্টেজ। ওকে, এটা মাথায় রাখবেন। এই সূত্র কখন আমরা ইউজ করব? যখন আমরা ইজি বের করতে বলবে, ইজি বের করতে বলবে তখন ইউজ করব, তখন ইউজ করব। যখন আমাকে টর্ক অ্যাঙ্গেল বের করতে বলবে তখন ইউজ করব, টর্ক অ্যাঙ্গেল বের করতে বলবে। টর্ক অ্যাঙ্গেল জিনিসটা কি? টর্ক অ্যাঙ্গেল হচ্ছে ভিটি এবং ইজির মধ্যে যে অ্যাঙ্গেলের ডিফারেন্স, সেটাই হচ্ছে টর্ক অ্যাঙ্গেল। আমি আবারও বলতেছি, ভিটি এবং ইজির মধ্যে যে অ্যাঙ্গেলের ডিফারেন্স, সেটাই হচ্ছে আমার কি টর্ক অ্যাঙ্গেল। এখন আমরা আসি, এছাড়া আমাকে ভিটিও বের করতে বলতে পারে,
আইও বের করতে বলতে পারে, জেডএস বা এক্সএসও বের করতে বলতে পারে। যখন ভিটি, আইএ, এক্সএস এগুলা বের করতে বলবে, তখন এই সূত্র আপনি এই সূত্র দিয়ে করতে পারবেন না। আমাকে একটু ব্যাখ্যা করেন কেন ভিটি যদি বের করতে বলে আমরা এই সূত্র দিয়ে করতে পারবো না। আমি ধরেন দিয়ে দিলাম একটা ম্যাথ, হ্যাঁ ধরেন দিয়ে দিলাম, আমি দিয়ে দিলাম হচ্ছে জেনারেটেড ভোল্টেজ 500 ভোল্ট, এরপর এক্সএস বলে দিলাম 2J ওহম, এরপর আইএ বলে দিলাম 400 অ্যাম্পিয়ার, অ্যাঙ্গেল পাওয়ার ফ্যাক্টর দিয়ে দিলাম, পাওয়ার ফ্যাক্টর দিলাম হচ্ছে 0.8। আমাকে এখন সিম্পল প্রশ্নের উত্তর দিবেন, আমি কিন্তু উত্তর আগেই বলে দিচ্ছি, আপনারা কারণ বলবেন। ইজি সমান ভিটি প্লাস আইএ এক্সএস, আর এর মান 0। আমি এই ইনফরমেশন থাকার পরেও কেন এই সূত্র দিয়া ভিটি বের করতে পারবো না, আমাকে কারণ বলো। ইজির অ্যাঙ্গেল দেওয়া নাই তাই? টর্ক অ্যাঙ্গেলের ব্যাপারটা। আচ্ছা, যে কারণটা হচ্ছে যে, হ্যাঁ ঠিকই বলছেন, আপনার যদি ব্যাপারটা এরকম থাকতো, এখানে আপনাকে ভিটি দেওয়া আছে, ইজি বের করতে হবে, এইটা দিয়ে কিন্তু আপনি ইজি বের করতে পারবেন। কিন্তু ইজি দেওয়া আছে কিন্তু ভিটি দেওয়া নাই, সেটা দিয়ে আপনি বের করতে পারবেন না। আপনি এখন কারণ বলেন, তখনও তো অ্যাঙ্গেল দেওয়া নাই। আমরা এখানে ভিটি তোমার রেফারেন্স ধরি, রেফারেন্স 0 ধরি, কিন্তু এক্ষেত্রে ইজি রেফারেন্স ধরতে পারতেছি না, এই কারণে কি? হ্যাঁ, রাকিবের অ্যান্সার ঠিক আছে। এই যে বাবা পাওয়ার ফ্যাক্টর আছে, এই বাবা পাওয়ার ফ্যাক্টর হচ্ছে কিসের পাওয়ার ফ্যাক্টর? এই পাওয়ার ফ্যাক্টর হচ্ছে আপনার ভিটি এবং আই এর মধ্যবর্তী অ্যাঙ্গেল, ঠিক আছে? যখন আপনার পাওয়ার ফ্যাক্টর দেওয়া আছে, আপনি আই এর মান ধুম করে কত বহাবেন? যেহেতু ভিটির মান আপনি কত ধরছেন, 500 ধরছেন, ধরেন 500, তার মানে বাই ডিফল্ট এটা অ্যাঙ্গেল ধরেন 0 ধরছেন, তখন আই এর মান কত ধরবেন? আই এর মান আই এ অ্যাঙ্গেল -36.87 যদি এটা ল্যাগিং করে। তার মানে তখন আপনি আই এর এই অ্যাঙ্গেলটা ডিরেক্ট বসাইতে পারবেন, কারণ আপনি ভিটি কে কি ধরছেন? রেফারেন্স ধরছেন, ভিটির অ্যাঙ্গেল 0 ধরছেন, তখন আই এর অ্যাঙ্গেল খুব সহজেই পাবেন। কিন্তু আপনাকে দেওয়া আছে হচ্ছে ইজির মান দেওয়া আছে, ইজির অ্যাঙ্গেল দেওয়া নাই। ইজির কি দেওয়া নাই? অ্যাঙ্গেল দেওয়া নাই। আচ্ছা, ইজির মনে করেন অ্যাঙ্গেলও দেওয়া আছে, ইজির কি দেওয়া আছে? অ্যাঙ্গেলও দেওয়া আছে। এরপরেও আপনি কিন্তু আই এর অ্যাঙ্গেল জানবেন না। কি জানবেন না? আই এর অ্যাঙ্গেল জানতে পারতেছেন না। আমার কথা কি কানে মানে মাথায় ঢুকতেছে? একটু কঠিন হয়ে গেছে, আমি আরেকবার একটু বলি। আপনার ধরেন ইজির অ্যাঙ্গেল কত দেওয়া আছে? ইজি দেওয়া আছে 500 অ্যাঙ্গেল -30। আপনাকে বের করতে হবে ভিটি। আপনি আই এ জানেন, পাওয়ার ফ্যাক্টর জানেন, কিন্তু আই এর মান মনে করেন 40 দিলেন, ধরেন 40 দিলেন, 40 এর অ্যাঙ্গেলটা পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল বসাতে পারবেন না, কারণ আপনি ভিটির অ্যাঙ্গেল জানেন না। যেহেতু আপনি ভিটির অ্যাঙ্গেল জানেন না, সেহেতু আপনি এই পাওয়ার ফ্যাক্টর বসাতে পারবেন না। কথা কি বোঝা যাইতেছে? জি ভাই। আপনার তার এটা দেওয়া নাই যে ভিটির অ্যাঙ্গেল 0 ধরা আছে, এটা তো দেওয়া নাই। আমার কথা কি একটু বোঝা গেছে? হ্যাঁ ভাই, ক্লিয়ার। ঠিক আছে। তার মানে আপনি যখন ইজি বের করবেন, তখন কোন সূত্র দিয়ে বের করবেন? ইজি সমান ভিটি প্লাস আই এ এক্সএস। এই সূত্র দিয়ে কি বের করবেন আমি আবারও বলে দিচ্ছি। এই সূত্র দিয়ে বের করবেন হচ্ছে ইজির মান, অথবা এই সূত্র দিয়ে বের করবেন টর্ক অ্যাঙ্গেল, এটার মান অথবা অ্যাঙ্গেল। অনেক সময় আপনাকে কি বের করতে বলবে? রেগুলেশন বের করতে বলবে। কি বের করতে বলবে? রেগুলেশন বের করতে বলবে। তখন নো লোড মাইনাস ফুল লোড ডিভাইডেড বাই কি? ফুল লোড। নো লোড মানে কি? ইএটাই তো নো লোড ভোল্টেজ। ফুল লোড মানে কি? ভিটি ডিভাইডেড বাই কত? ভিটি। এটা যা ভাগ দিয়ে কি পাবেন? রেগুলেশন পেয়ে যাবেন। ক্লিয়ার? একটু এই সূত্রটা কি ধারণা ক্লিয়ার? এই সূত্র কোথা থেকে আসছে, এই সূত্র কিভাবে ইউজ হচ্ছে, এটা কি বুঝতে পারতেছি? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা ম্যাথ দেই। ভাই অনেক সময় পাওয়ার অ্যাঙ্গেল চাই, এটা তোমরা টর্ক অ্যাঙ্গেল না? পাওয়ার অ্যাঙ্গেল, টর্ক অ্যাঙ্গেল সেম। আচ্ছা, ম্যাথটা খুব সম্ভবত
পিজিসিবি 2019-এ আসিয়াছে এবং এই সেম ম্যাথটা মানে এই টাইপের একটা ম্যাথ, এক মিনিট, হ্যাঁ, এই সেম ম্যাথটা সুন্দরবন গ্যাস কোম্পানিতে আসছে। ম্যাথটা কি? এন 11 কিলোভোল্ট 50 হার্জ Y connected 4 pole SG per phase reactance 1.2 ohm J ohm। তারপরে দেওয়া আছে লোড আর্মেচার কারেন্ট, আমি একটু চেঞ্জ করে দিই, 100 কেভিএ দেওয়া আছে, তো এটা দেওয়া আছে হচ্ছে আপনার 200 কেভিএ। আপনাকে কি বের করতে হবে? পাওয়ার ফ্যাক্টর দেওয়া আছে 0.8, আপনি টর্ক অ্যাঙ্গেল বের করেন তো। আমি কারেন্টটা দেই নাই, ভাই ল্যাগিং না? আচ্ছা লিডিং দিলাম, যান যাক, খুব ভালো ভাই। করেন। ট্রান্সফরমার যেমন শব্দ করে, কার জায়গা থেকে জানি এরকম একটা শব্দ হয়তো। ভাই এটা বলতে যাচ্ছিলাম, আরো আপনার আবির নামে কেউ একজন আছেন, আমার মনে হয় ওনার ওখান থেকে। ট্রান্সফরমার শব্দ করেন একটা করে, ভাই ওরকম শব্দ করতেছে। আবির নামে একজন আছে, ওনার ওখান থেকে আসতেছে মেবি। দেখি এখন আমার শব্দটা চলে গেছে, আমি তো নড়াচড়া শব্দ পাই না। ম্যাপটা করেন। কারেন্টটা বের করে দিয়ে দিন। কারেন্টটা একটু কষ্ট করে বের করতে হবে। ভাই হুম 643.37। আরে করেন না, আমি আন্তাজি দিছি এটা। আচ্ছা আচ্ছা, এই 10.49 আসছে না ভাই কারেন্ট? হুম। তাইলে অ্যানসার ঠিক আছে ভাই এই যে কম- 643.37 অ্যাঙ্গেল 0.09 আসছে, মানে টর্ক অ্যাঙ্গেল আপনার আসছে 0.09। আচ্ছা তাহলে হইছে, কারণ টর্ক অ্যাঙ্গেলের ম্যাথ এরকমই হয়। কই কত জানি আসছে? 63.4। জি ভাই ঠিক আছে, 43 আচ্ছা, 63 ঠিক। 43.30। এখানে আমি কারেন্টটা কিন্তু দেই নাই, কারেন্টটা পরীক্ষার ম্যাথে দেওয়া ছিল, আর পরীক্ষার ম্যাথে দেওয়া আছে আমি দেই নাই। ভাই, কারেন্টটা কি হবে? আই। স্ক্রিন চলে গেছে ভাই। আচ্ছা স্পটলাইট আছে? ভাই ওই যে আবির নামে ওনার একটু মিউট করতে হবে, কারণ ওনার ওখান থেকে শব্দটা আসতেছে কনফার্ম। আস্ক টু আনমিউট। মিউট করে রাখছে তো? জি ভাই আমি করে দিছি। আচ্ছা ঠিক আছে। এখানে আমি কারেন্টের ভ্যালুটা দেই নাই, কারেন্ট না দিলে কোনো সমস্যা নাই। এটা হচ্ছে আপনার ফুল লোড পাওয়ার, আর 11 কেভি এটা হচ্ছে আপনার টার্মিনাল ভোল্টেজ। তাহলে কারেন্টের মান কত হবে? আমরা জানি পি সমান √3 VL/IL cos থিটা। এখন এটা তো এস দেওয়া আছে, তাহলে আমি এস দিয়ে করব, এস cos থিটা দিব না। তাহলে লাইন কারেন্ট কত এখানে? এস √3 ইন্টু কত? 11। তার মানে এখানে কত আসবে? 200 ডিভাইডেড বাই 11 ডিভাইডেড বাই √3, কিছু একটা আসবে। যেহেতু এটা ওয়াই কানেক্টেড, তার মানে কি লাইন কারেন্ট আর ফেজ কারেন্ট সমান, তার মানে আমি লাইন কারেন্ট বা ফেজ কারেন্ট। এখন নেক্সট প্রশ্ন হচ্ছে ইজি সমান ভিটি প্লাস আই এ এক্সএস। যেহেতু আমার এখানে আর এ দেওয়া নাই, সো এক্সএসই বসাবো। এই যে ভিটি যেটা আছে সেটা কি আমি 11,000 নিব নাকি 11,000 নিব না বলেন তো? 11,000 বাই √3 নিব ভাই। 11,000 বাই √3 নিব, কারণ এখানে এক্সেস দেওয়া আছে আপনার পার ফেজ। ছোটবেলায় যখন আমরা অঙ্ক করছি কলার সাথে জাম যোগ করি নাই, কলার সাথে কলাই যোগ করছিলাম। সো
আপনি এক্সেস পার ফেজ নিচ্ছেন, তার মানে আপনাকে ভিটিটাও কি নিতে হবে? পার ফেজে নিতে হবে। তাহলে আপনি ইজিটা কিসে পাবেন? পার ফেজে পাবেন। এরপরে আপনাকে লাইন মানে এরপরে আপনার ভিটি এবং ইজি, ভিটির অ্যাঙ্গেল তো জিরোই ধরছেন, এবং ইজির যে অ্যাঙ্গেলের ডিফারেন্সটা পাবেন সেটাই হচ্ছে টর্ক অ্যাঙ্গেল। তো আমি ম্যাথটা করে দিচ্ছি। এটার মান কত আসছে? ভাই 10.49। 10.49। এরপরে আমরা কি করব? ইজি। ইজি সমান কত বলেন তো? ভিটির মান কত? 11,000 ডিভাইডেড বাই √3 প্লাস IA ইন্টু এক্সএস। আই এর মান কত? 10.49। অ্যাঙ্গেল কত দিব? যেহেতু এটার অ্যাঙ্গেল 0, পাওয়ার ফ্যাক্টর কত? 0.8। ভাই আমরা জানি 36.7 পাওয়ার ফ্যাক্টর মানে ভিটি এবং আই এর অ্যাঙ্গেল ডিপেন্ড করে। তার মানে এখানে অ্যাঙ্গেলটা দিব আমরা 36.87, কারণ আমরা জানি এই পাওয়ার ফ্যাক্টর মানে হচ্ছে cos থিটা। cos থিটা যদি 0.8 হয়, থিটার মান কত হবে? 36.87। যদি এখানে ল্যাগিং বলে দেওয়া থাকতো, তাহলে এখানে মাইনাস দিতাম। মাইনাস হতে পারে। ক্লিয়ার? আচ্ছা, জি ভাই। ইনটু কত? এক্সএস 1.2। অবশ্যই এই জে দিবেন, এই জে দিবেন না আর মারা খেয়ে যাবেন। সরি ফর অড ল্যাঙ্গুয়েজ, যে দিবেন না ম্যাথটা ভুল হয়ে যায়। এবং অনেকেই ম্যাথ করে যে দেয় না, এবং পরীক্ষার হল থেকে বের হয় আল্লাহ আমি যে দেইনি, তারপরে ম্যাথটা মিলবে না, মনে করবে তো আমি ম্যাথ তো কোপায় রিয়ালাইজ। কিন্তু এই সিম্পল একটা যে দিবেন না, ম্যাথ শেষ। কারণ এই পুরোটাই ভেক্টরের রূপ। এখানে আমাকে একটা জিনিস বলেন, ইজির মান কত আসছে? 63.09। 63.50.09। আমার ভিটির মান কত ছিল? ভাই 11 কেভি ডিভাইডেড 6351 11,000/√3। 6350.85। এখন এই ম্যাথটা করে আমরা কি শিক্ষা পেলাম? শিক্ষা পেলাম এটাই, টর্ক অ্যাঙ্গেল তো বের করছি, শিক্ষা পেলাম যখন আমার লিডিং হয়, যখন আমার লিডিং এ যায়, সিনক্রোনাস জেনারেটর যখন লিডিং হয়, তখন দেখেন মজার জিনিস। কি মজা? ভিটির মান কি হয়? বেশি হয়, আর ইজির মান কি হয়? কম হয়। কথা কি ক্লিয়ার? কম আসছে ভাই, সামান্য কম। আচ্ছা, দাম কম আসবে ভাই, কম আসবে। তুমি এখানে মাইনাস দাও, দেখো এটা কত বেশি আসে, দেখো বেশি আসবে শিওর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি তো জানি কম আসবে। আচ্ছা, তার মানে আমরা কি বুঝলাম? লিডিং এ যদি যাই, আমার যদি কারেন্টের ভ্যালু আরেকটু কম আসতো, ভিটি আর ইজির মান প্রায় কাছাকাছি চলে আসতো না? জি ভাই। আচ্ছা, এতে আমরা শিক্ষা পেলাম, একটা অবজেক্টিভ শিক্ষা পেলাম। কি অবজেক্টিভ? একটু মনে করেন, অল্টারনেটর যখন লিডিং এ থাকবে, তখন ভোল্টেজ রেগুলেশন 0 হতে পারে। ভোল্টেজ রেগুলেশন জিনিসটা কি? ভোল্টেজ রেগুলেশন হচ্ছে VR EA মাইনাস VT ডিভাইডেড বাই কি? VT। দেখেন কারেন্টের ভ্যালু যদি আরেকটু কম আসতো, ইএ আর ভিটির মান প্রায় কাছাকাছি চলে আসতো। তার মানে ভিটির মান কি হইতো? উপরের মানটা 0 আসতো, ভোল্টেজ রেগুলেশন 0। তার মানে লিডিং এ হইলে ভোল্টেজ রেগুলেশন 0 হওয়ার কি আছে? চান্স আছে। কিন্তু যদি ভাই তাহলে তো নেগেটিভও হইতে না পারতো। 0 আসবে, সব সময় আসবে এটা বলি নাই তো আমি। না ভাই, বললাম এরকম কি কোনো অল্টারনেটিভ আছে যেটা ভোল্টেজ রেগুলেশন 0 চলে আসবে? ম্যাথ আসতেই পারে, অবজেক্টিভ একটা আসতেই পারে, ভাইবাতে তোমাকে জিজ্ঞেস করতেই পারে যে অল্টারনেটরে ভোল্টেজ রেগুলেশন 0 হয় কখন, লিডিং এ না ল্যাগিং এ, তখন কি উত্তর দিবা? আচ্ছা দিবা লিডিং এ। না ভাই, আমি বলছিলাম কি বাস্তবে কি এরকম পসিবল কিনা। আরে না, বাস্তবে পসিবল কেমনে? বাস্তবে টার্মিনাল ভোল্টেজ জীবনে কি আর হয় আর কি, মানে সরি, নরমালি কি আমরা সিস্টেম লিডিং এ চলে, অল টাইম ল্যাগিং এ চলে। নরমালি 0.8 to 0.85 পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং এ চলে অল্টারনেটর গুলা। আচ্ছা জি ভাই, বুঝতে পারছি। ভাই আমরা ক্যাপাসিটর ব্যাংক ইউজ করি। কেন ক্যাপাসিটর ব্যাংক ইউজ করি? যাতে এই লিডিং দ্বারা একটু কাছাকাছি আনা যায়। তার মানে বাস্তবে এটা পসিবল না, কিন্তু ভাই ভাইবাতে দুনিয়ার সব পসিবল। ঠিক আছে? জি ভাই, ধন্যবাদ।
ভাই ঠিক আছে। একটা কোশ্চেন ছিল। হ্যাঁ ভাই অবশ্যই। আপনার গ্রিডে পাওয়ার ফ্যাক্টর কত রাখা হয়? আপনারটা ওখানে কি 0.85 রাখা হয়? 0.95 রাখার চেষ্টা করি আমরা। 0.95 রাখার চেষ্টা। আমার মানে টার্গেটই 0.95। এটা হয় না ভাই, কাছাকাছি যাইতে পারি না, খুব কাছাকাছি আরে যাইতে 0.95 এর বেশি হয় না, 0.97। ভাই। তুই তো একে আমার কাছাকাছি কিছুই না, আমি ক্যাপাসিটর ব্যাংকটা চালাই দেই, পাওয়ার ফ্যাক্টর বেড়ে যায়, আমি করি কি জানি, ট্যাপ চেঞ্জারও চেঞ্জ করে দেই, ট্যাপ চেঞ্জার চেঞ্জ করে দিলে আমার ভোল্টেজ মানে পাওয়ার ফ্যাক্টর বেড়ে যায়। সমস্যা নাই, আমার পাওয়ার ফ্যাক্টর নিয়ে খুব বেশি প্যারা নাই। ক্যাপাসিটর ব্যাংক আছে তো, ক্যাপাসিটর ব্যাংক এখানে প্রায় 25 মেগাওয়ারের ক্যাপাসিটর ব্যাংক, 12.5 করে দুইটা। ভাই কতর মধ্যে নামলে মানে জায়ান্ট যেটা লিমিট লাগাইছে কত ভাই? একজন একজন করে কোশ্চেন করা। ভাই বলতাম এই মানে পাওয়ার ফ্যাক্টরের আপনাদের ওখানে লোয়েস্ট লিমিটটা কত? মানে 0.85 বা এটার নিচে নেমে গেলে এমন কোনো শর্ত আছে? ভাই আমারে কয়ে দিছে 0.95 এর নিচে রাখা যাইবো না, এটা আমার একটা আচ্ছা। দায়িত্ব, এই 0.95 দায়িত্বে আমি হচ্ছে অবহেলা করি লোয়েস্ট না। না ভাই? তো 0.95 0.95 আমাকে রাখতে বলছে, লোয়েস্ট মোয়েস্ট কিছু না, আমাকে 0.95 রাখতে বলছে। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। নরমালি 0.95 ই রাখা হয়, এটা সবারই টার্গেট থাকে, এবং এর নিচে নামলে আসলে লস হয়ে যায়। আচ্ছা যাই হোক, সো আমাদের ল্যাগিং এ আমি যদি বলি 3টা কন্ডিশন আছে। একটা হচ্ছে ইউনিটি পাওয়ার ফ্যাক্টর, আরেকটা হচ্ছে আমার ল্যাগিং, আরেকটা হচ্ছে লিডিং। তার মানে আপনি ইউনিটি পাওয়ার ফ্যাক্টরে নরমালি কার্ভটা কিরকম হয় আমি বুঝাই, এরকম হয়, এরকম হয়, এরকম হয়। এটা হচ্ছে আপনার ল্যাগিং এর ক্ষেত্রে। এটা কার ক্ষেত্রে? ল্যাগিং এর, সরি লিডিং এর ক্ষেত্রে। এটা হচ্ছে আমার ভিটি, এটা হচ্ছে ভিটি মানে শেষ এন্ডের ভোল্টেজ, এটা হচ্ছে আমার ইজি। লিডিং এর ক্ষেত্রে ভিটিটা বেড়ে যায়, ইউনিটি পাওয়ার ফ্যাক্টরের ক্ষেত্রে একটু কমে যায়, ল্যাগিং এর ক্ষেত্রে অনেক কমে যায়, যদিও গ্রাফটা অনেক বাজে হয়েছে, এত কমে না। আমি যদি কারেন্টের মান চেঞ্জ করি তাহলে এই কার্ভটার মান মানে এই লিডিং এ মানে এই ভিটি আর ইজি সমান হতে পারে, কিন্তু আমি যদি ইউনিটি পাওয়ার ফ্যাক্টর বা আমি যদি ল্যাগিং এ রাখি, কারেন্টের মান যতই কমায় ভিটি এবং ইজি জীবনেও সমান হবে না, অল টাইম ইজি বেশি থাকবে। ক্লিয়ার? কিন্তু লিডিং এর ক্ষেত্রে ইজির মান, লিডিং এর ক্ষেত্রে ইজির মান ভিটির সমান হতে পারে। তার মানে জিরো ভোল্টেজ রেগুলেশন একমাত্র লিডিং এর ক্ষেত্রে পসিবল, ইউনিটি পাওয়ার ফ্যাক্টর বা ল্যাগিং এর ক্ষেত্রে পসিবল না। ক্লিয়ার কথা? জি ভাই। একটু শর্ট করে লিখে রাখেন নোটে। ভাই, একটু বাস আজকে একটু বলুন না, আমি বুঝতে পারি নাই। কইতারম না, ওকে ভাই। কার বাসা থেকে জানি সাউন্ড আস। আমি কিন্তু পড়ানোর মাঝখানে মাঝখানে একটু একটু থিওরি পড়াই দিই, হ্যাঁ, এগুলো একটু নোট করবেন, ফিউচারে কাজে কামে দিবে। জি ভাই, এগুলাই খুব ইম্পর্টেন্ট। ভাই গরু কিনছেন ভাই? এখনই গরু কিনুম কিনলে আমি? মায়া বাড়াবেন ভাই, ইমোশন হবেন গরুর প্রতি। দরকার আছে, আমি আছি নোয়াখালী, আমি গরু কিনুম এখন। ভাই, আমরা আছি এতগুলো লোক, আমাকে তো দাওয়াত দিবেন তাই না ভাই? এজন্য আগে থেকে অবশ্যই। এখন প্রিপারেশন নিতে হবে না? 480 ভোল্ট নেক্সট ম্যাথ আপনার ওইটা লিখতে থাকেন, এটা 5.4.2, আগেরটা পিজিসিবি 19 আসছিল। আমি পাওয়ার মানে পাওয়ার সিস্টেম মোটামুটি পারি, মেশিন কিন্তু একটু কম পারি, হ্যাঁ, তো ভুল টুল হলে মাফ করে দিবেন। তবে হ্যাঁ মেশিন আমি এত পড়ছি যে মেশিন আমার মুখস্থ।
ভাই কার কি আঁকবেন আপনি? হ্যাঁ আরে ভাই তুমি চ্যাপম্যানের ম্যাথ কমপ্লিট করো দেখবা অল্টারনেটর ফাতা ফাতা হয়ে গেছে। ভাই এটা তিনটা ম্যাথ করবো চ্যাপম্যানের, তিনটা ম্যাথ করবো 4.1 4.2 4.3। এই তিনটা ম্যাথে যে কত বেসিক আছে এটা মানুষ না জানে না আগে থেরে যা করে। হ্যাঁ ভাই থ্রেজার মধ্যে ঢুকলে থ্রেজার না এমনি বেসিক যেগুলো ওগুলো নিয়ে থ্রেজার মধ্যে ইজিলি করা যায়, তবে থ্রেজার একটু ভাই থেরেজার ম্যাথ করতে গেলে মাথা মুথা ঘুরে। আগে আগে চ্যাপম্যান শেষ করবা, মেশিন আগে চ্যাপম্যান। ওগুলো খুবই মানে ডিপলি যায় মনে হয়, কি করে বুঝি না ভাই, উল্টো পাল্টা কি তাই বলে যে ওইটা থেকে বাঁচা যাবে এটার কোনো ওই লক্ষণ নাই। থেরেজে আপনার কেসি ক্রেডিট ম্যাথ আছে, ওগুলো তো জীবনে আসে না, ঠিক না? আসলেও বাদ। ক্লাস কি ভালো লাগতেছে? জি ভাই। ঠিক কই হাবিব ভাই কোনো রেসপন্স পায় না ভাই, ও কি ক্লাস করতেছে? ও গার্লফ্রেন্ডের লগে 19-20 করতেছে। নেট মনে হয় কাজ করে না, ব্লক হয়ে গেছে। আচ্ছা অনেক ইনফরমেশন দেওয়া ম্যাথটা। এই ম্যাথে একটা কার্ভ দেওয়া আছে, এটা অনেক বড় ম্যাথ। এই ম্যাথের পিছে প্রায় 5-6টা ম্যাথ আছে। আমরা সবগুলা ম্যাথ একটা একটা করে করব। হ্যাঁ আচ্ছা কার্ভটা আমি এই পাশেই লিখি। এরকম একটা কার্ভ আছে, যদিও কার্ভের ম্যাথ আসবে না বাট এটা থেকে অনেক শিক্ষণীয় ব্যাপার আছে। ছোট ছোট পার্টটা দিতে পারে ভাই, 100 200 300 400 500। আচ্ছা ঠিক আছে, কার্ভ দিয়ে দিছি। এই বরাবর 1 2 3 4 5। এটা হচ্ছে চ্যাপম্যান বইয়ের 4.2 ম্যাথ। অনেকের বইয়ে অল্টারনেটরটা 5 নাম্বার চ্যাপ্টারে আছে, তারা 5 নাম্বার চ্যাপ্টারটা দেখবেন। হ্যাঁ আচ্ছা ম্যাথে কি কি বলে দিছি দেখি। এই 480 ভোল্ট, এটা কি দেওয়া বলেন তো? ভিটি 60 হার্জ। দেখেন চ্যাপম্যানের বই লিখছে কে বলেন তো? ইংলিশ রাইটার। যেহেতু ইংলিশ রাইটার লিখছে তার মানে চ্যাপম্যানের বইটায় অবশ্যই ইংলিশ জিনিসগুলো থাকবে। চ্যাপম্যানের বইটা খুব সম্ভবত অস্ট্রেলিয়ান রাইটার লিখছে, আমি যদি ভুল না করে থাকি। স্টিভেন চ্যাপম্যান মেবি এটা অস্ট্রেলিয়ান বুক। অস্ট্রেলিয়া জি ভাই, বা অস্ট্রেলিয়া। ইউএসএ বলেন, অস্ট্রেলিয়া। ওরা 60 হার্জ ইউজ করে, ঠিক আছে? তো 60 হার্জের ম্যাথই দিচ্ছে কারণ ওদের পার্সপেক্টিভে ম্যাথ। আচ্ছা ডেল্টা কানেক্টেড বলছে। ডেল্টা কানেক্টেডে কি হয় বলেন তো? একটা ডেল্টা কানেক্টেড অল্টারনেটরে কি হচ্ছে, একটা ডেল্টা কানেক্টেড অল্টারনেটরে কিন্তু ফেজ ভোল্টেজ লাইন ভোল্টেজ সমান, কিন্তু কিন্তু কারেন্ট ফেজ কারেন্ট লাইন কারেন্ট সমান না। 4 পোল খুব ভালো কথা। সিনক্রোনাস জেনারেটর হ্যাজ ওসিসি কার্ভ, একটা কার্ভ দিয়ে দিচ্ছে। এই কার্ভের সাপেক্ষে কি বলছে? এক্স এক্সিস বরাবর ভাই আইএফ আছে, কি আছে? আইএফ। আর ওয়াই এক্সিস বরাবর কি আছে? ওয়াই এক্সিস বরাবর হচ্ছে ওপেন সার্কিট টার্মিনাল ভোল্টেজ, আই মিন ইজি আছে। কি আছে বলেন তো? ইজি বা ওপেন সার্কিট টার্মিনাল ভোল্টেজ আছে। এক্স অক্ষ বরাবর কি আছে? আইএফ আছে। ওয়াই অক্ষ বরাবর কি আছে? ইজি আছে। তার মানে আপনার আইএফ এর মান যদি আপনি জানেন তাহলে আপনি ইজির মান জানবেন। কোথা থেকে? গ্রাফ থেকে। ক্লিয়ার? সিনক্রোনাস রিঅ্যাকট্যান্স দেওয়া আছে 0.1 ওহম। আর্মেচার রেজিস্ট্যান্স দেওয়া আছে 0.15 ওহম। বলছে মেশিনটা 1200 অ্যাম্পিয়ারে চলতেছে, পাওয়ার ফ্যাক্টর 0.8 ল্যাগিং, এটাই বলছে। হ্যাঁ ফ্রিকশনাল লস বলছে 40 কিলোওয়াট, কোর লস বলছে 30 কিলোওয়াট। এই ইনফরমেশন গুলা দেওয়া। সো আমরা মোটামুটি সবগুলোর সাথেই পরিচিত। এটার সাথে পরিচিত না। এক্স এক্সিস বরাবর আইএফ দেওয়া আছে, ওয়াই এক্সিস বরাবর ইজি পাবো, মানে আইএফ থেকে আমরা কি পাবো? আইএফ থেকে আমরা ইজি পাবো। ক্লিয়ার? একটু আশা করি একটু আমরা বুঝতে পারছি। আচ্ছা আমাদের এখন প্রশ্ন দেখি। 6টা প্রশ্ন আছে এই ম্যাথে। হোয়াট ইজ দ্য স্পিড, মানে রোটেশন কত, রোটেশনাল স্পিড কত, মানে এন এর মান কত?
সো এটা তো মফিজও পারবে, আমিও পারবো। এন এর মান কত? এন সমান 120 এফ বাই পি। এন এফ এর মান কত? 60। পি এর মান কত? 4। এন এর মান কত আসবে? 100% 1800। বললাম তো আমার মেশিন করতে করতে মুখস্থ, মানে আমি অনেক করছি, অনেক, মানে আমার ম্যাথ গুলো দেখতেছি, আমার মনে পড়তেছে ম্যাথ গুলো আমি কি লেভেলে নির্যাতন করছি। এটা কি বুঝতে পারছি? জি ভাই। আচ্ছা, তো প্রথম প্রশ্ন ডান। প্রথম প্রশ্নে কি বলছে? স্পিড বের করো। দেখেন চ্যাপম্যানের ম্যাথে কত বেসিক থাকে, আপনার একটা ম্যাথ দিয়ে শুরুতে সেটার স্পিড বের করতে বলছে। এর পরের ম্যাথটা দেখবেন আরো ভালো বেসিক। কি বলছে দেখেন, হাউ মাচ ফিল্ড কারেন্ট মাস্ট বি সাপ্লাই, মানে ফিল্ড কারেন্ট কত হবে যদি টার্মিনাল ভোল্টেজ 480 হয়, মানে ভিটি কত হয়? 480। এটা কিভাবে করবেন বলেন তো? মানে কি করবেন ফার্স্টে? এটা তো ইজি আর আইএফ এর গ্রাফ। ফার্স্টে ইজি বের করব, পরে গ্রাফ থেকে কি বের করব? আইএফ বের করব। ক্লিয়ার? জি ভাই। আমরা কি বের করব? ইজি। ইজি সমান কত বলেন তো? 480 VT নো লোড প্লাস ভিটি প্লাস আইএ ইনটু কত? জেডএস। এটা নিয়ে কারো কোনো মতবিরোধ আছে? না ভাই। না। দেখেন ভিটি এর মান 480 দিব না 480 এর √3 দিয়ে ভাগ দিব? 480 থাকবে ভাই। 480 দেবো, ডেল কানেকশন। কারণ ডেল কানেকশন, তার মানে 480। কোনো আয়ের মান কত দিব? 1200, তাই না? না ভাই 1200 কে √3 দিয়ে ভাগ করবো ভাই, যেহেতু পেজ 1200 কে √3 দিয়ে ভাগ করতে হবে। কেন ভাগ করতে হবে? কারণ ফেজ। হচ্ছে লাইন কারেন্ট, আর এখানে জেডএস হচ্ছে পার ফেজ। আর্মেচার রেজিস্ট্যান্স রিঅ্যাকট্যান্স কখনোই কি থাকবে না, কখনোই থ্রি ফেজে থাকবে না, পার ফেজে থাকবে। সো 1200 কে কি দিব? √3 দিয়ে ভাগ। আচ্ছা, এরপরে জেডএস দিব, কিন্তু জেডএস দেওয়ার আগে ভাই এখানে অ্যাঙ্গেল বসাতে হবে। 0.8 পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং, তার মানে কত বসাবো? 0.8 মানে -36.87। এটা আশা করি সবারই মুখস্থ। আচ্ছা, এরপরে জেডএস বসাবো। জেডএস এর মানের মধ্যে কি আছে? আরে 0.015 প্লাস কত? এক্সএস। এক্সএস এর ভ্যালু কত? 0.1। ভুলেও যে দিতে ভুল করিবেন না, জাস্ট ম্যাথটা ভুলে যাবে। এখান ভাই, থেকে ইজির তো মান নো পাবেন। লোড বলছে, হ্যাঁ, ভাই নো লোড বলছে, নো লোড। কি নো লোড বলছে? প্রশ্নটা নো লোড আসছে ভাই, তাহলে কারেন্ট জিরো হবে না? এখানে আপনাকে বলছে যে হাউ মাচ ফিল্ড কারেন্ট মাস্ট বি সাপ্লাই টু দ্য জেনারেটর। ফিল্ড কারেন্ট কত হবে টু মেক দ্য টার্মিনাল ভোল্টেজ 480 ভোল্ট এট নো লোড, মানে নো লোডে আপনার এই যে ইজিটা তো নো লোডেই হয়, তাই না? আপনার আইএফটা যখন অ্যাপ্লাই করতেছি তখন নো লোডে অ্যাপ্লাই করতেছি, বুঝতে পারছেন? আমি আরেকবার একটু বুঝাই। আপনাকে আইএফ বের করতে বলছে এট নো লোড, এখন বুঝছেন প্রশ্নটা? জি ভাই, জি ভাই। হাউ মাচ দ্য ফিল্ড কারেন্ট এট নো লোড, মাঝখানে কথা বাদ দেন। হাউ মাচ ফিল্ড কারেন্ট এট নো লোড। এটা তো এই ওসিসি কার্ভ মানে কি? ওপেন সার্কিট ক্যারেক্টারিস্টিক্স বা কার্ভ। ওপেন সার্কিট কার্ভ মানে হচ্ছে নো লোড কার্ভ। এটাই নো লোড কার্ভ। এটাই কি কার্ভ? নো লোড কার্ভ। মানে আইএফ নো লোডে কত? ক্লিয়ার? জি ভাই। জি ভাই। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ প্রশ্ন করার জন্য। এতে বাকিরাও ক্লিয়ার হইলো, আমিও ক্লিয়ার হইলাম। না ভাই, মানে চ্যাপম্যানে আপনার আই ইকুয়াল 0 দিয়ে অঙ্কটা করছে, এই কারণে মনে হয় চ্যাপম্যান তো ভুল থাকে না, এই কারণে মনে হয় হয়তো কোশ্চেনটা করছে। i is equal to 0 দিয়ে করছে? আচ্ছা আচ্ছা, জি সরি ভাই। সরি সরি সরি, তাহলে আমি পরের ম্যাথটা করছিলাম, সরি। ভাই, এটা এট দুই নো লোড, নাম্বারের তাহলে আমি ম্যাথটা তো ভাই। ভুল করতেছি, সরি সরি। এখানে এট নো লোড বলছে, আমি পরের ম্যাথটা মাথায় নিয়ে ফেলছি, সরি। এখানে এট নো লোড বলছে, মেবি টার্মিনাল ভোল্টেজ নো লোডে থাকলে কত হবে? তাহলে আই এর মান 0 হবে। আপনি ঠিক আছেন, আমি ভুল করতেছি, সরি। এখানে আই এর মান 0 হবে, কারণ নো লোডে আই এর মান 0 হয়। আমি প্রশ্ন মানে আমি পরেরটা সলভ করে ফেলতেছিলাম, সেই জন্য সরি। আচ্ছা, আই এর মান 0 আছে, যেহেতু আই এর মান 0,
তার মানে ভিটির মান 480, সুতরাং ইজির মানও কত হবে? ইজির মানও 480 হবে। যেহেতু ইজির মান 480, এই ইজির মান থেকে আমি আইএফটা বের করতে পারবো। সরি, আমি একটু ভুল পথে চলে গেছিলাম, সরি। আচ্ছা, এটা ক্লিয়ার হয়েছে? জি ভাই। আচ্ছা, তাহলে আমি পরের ম্যাথে গেলাম। আচ্ছা, পরের ম্যাথে কি বলছে? ইফ দ্য জেনারেটর নাও কানেক্টেড এ লোড, এখন লোডে কানেক্টেড আছে, আগেরটা নো লোডে কানেক্টেড ছিল, এখন লোডে কানেক্টেড আছে। লোডে যদি কানেক্টেড থাকে তাহলে এই যে এখানে 1200 অ্যাম্পিয়ার কারেন্ট যাইতেছে, 0.8 পাওয়ার ফ্যাক্টর যাইতেছে। এখন ফিল্ড কারেন্ট কত এটা বের করতে বলছে। আমি পরের ম্যাথ পরে ফেলতেছিলাম, বাট আমি মনে করছিলাম পরের ম্যাথ করতেছি, বাট আমি ওইটার উদাহরণ দিয়ে ফেলছি, সরি। পরের ম্যাথ করার সময় এখানে 1200 অ্যাম্পিয়ার দেওয়া আছে, এটারে √3 দিয়ে ভাগ করতে হবে, 0.8 পাওয়ার ফ্যাক্টর দেওয়া আছে। এখান থেকে আমরা ইজি বের করতে পারবো, ইজি থেকে আমরা কি বের করতে পারবো? আইএফ বের করতে পারবো। ঠিক আছে, পরের ম্যাথটা এটা করে ফেলছিলাম ভুলে। আশা করি পরের ম্যাথটা বুঝতে পারছেন, তাই না? জি ভাই। আচ্ছা, পরে কি বলছে? হাউ মাচ পাওয়ার ইজ জেনারেটর নাও সাপ্লাই, এখন কতটুকু পাওয়ার সাপ্লাই আছে। এরপরে এফিসিয়েন্সি বের করতে বলছে, আর কি বের করতে বলছে? প্রাইম মুভারের সাপ্লাই বের করতে বলছে, আর মেশিনের ওভারঅল এফিসিয়েন্সি বের করতে বলছে। আচ্ছা, মেশিনের ওভারঅল এফিসিয়েন্সি যদি আমরা বের করতে বলি তাহলে পি আউট সমান পি আউট, আমরা তাহলে আউটপুট বের করব। কি বের করব? আউটপুট বের করব। আউটপুট সমান কত হবে? √3 VL IL cos θ, √3 VL IL cos θ হবে। সো এখানে VL কত? 480, IL কত? 1200, cos θ 0.8 দিয়ে পি আউট বের করব। এখন দেখেন আমার আর্মের এই অল্টারনেটর মধ্যে কি কি লস আছে। লস আছে হচ্ছে আপনার অনেকগুলো লস আছে। পি ইনপুট সমান কত হবে? পি ইনপুট সমান হচ্ছে পি আউটপুট হবে। পি আউটপুট প্লাস আপনার হবে পি লস, ইলেকট্রিক্যাল লস আছে, কোর লস আছে, মেকানিক্যাল লস আছে, স্ট্রে লস আছে। এখানে কি কি লস হবে বলতে পারবেন? এখানে কি কি লস আছে? ফ্রিকশন লস ভাই মেকানিক্যাল লস আর হলো আপনার যে কোর একটা লস। মেকানিক্যাল লস আছে, আরেকটা কি লস আছে? উইন্ডিং লস আছে। মানে কোর লস দেওয়া আছে, হ্যাঁ কোর লস দেওয়া আছে, যে কোর লস দেওয়া আছে, ফ্রিকশন এন্ড উইন্ডিং লস, তার মানে মেকানিক্যাল লস দেওয়া আছে। তার মানে আমার কোর লস দেওয়া আছে, মেকানিক্যাল লস দেওয়া আছে, স্ট্রে লস দেওয়া নাই। এখানে আমার যেহেতু আর্মেচার রেজিস্ট্যান্স আছে, তার মানে আর এ আছে, এটা কি দেওয়া? আর এ দেওয়া। যেহেতু আর এ আছে, যেহেতু এবং এর মধ্যে দিয়ে কি যাবে? একটা কারেন্ট যাচ্ছে, সুতরাং আই স্কোয়ার আর একটা লস আছে বা কপার লস আছে, আবার সেটাকে কি বলতেছি আমরা? ইলেকট্রিক্যাল লস বলতেছি। সেটাকে কি বলতেছি? ইলেকট্রিক্যাল লস। এখন আমার ইলেকট্রিক্যাল লসটা কত হবে? ইলেকট্রিক্যাল লসটা হবে আই স্কোয়ার আর। ভাই হ্যাঁ বলেন। ভাই নেটের কি প্রবলেম হচ্ছে কোনো? আর কারো কি নেটের প্রবলেম হচ্ছে? না ভাই আমার এখানে তো ঠিক ভাই আছে। শুনতে পাচ্ছি। তাহলে আপনার ওইখানে নেটের প্রবলেম। দেখেন আই স্কোয়ার আর এ, এটা একটা লস আছে, এটা হচ্ছে ইলেকট্রিক্যাল লস। এখন এটা হচ্ছে একটা ফেসের লস। এটা কয়টা ফেসের লস? একটা ফেসের লস। কিন্তু আমার তো ডেল্টা কানেক্টেড 1 2 3 তিনটা ফেস আছে, সেই জন্য তিনটা ফেসের লস আমি নিব। সেই জন্য 3i স্কোয়ার আর এ হবে। কি হবে? 3i স্কোয়ার আর এ। সো এই আয়ের মানটা কত হবে? এখানে আয়ের মানটা কি আপনারা 1200 দিবেন নাকি আয়ের মানটা 1200 ডিভাইডেড বাই √3 দিবেন? ভাই 1200 ডিভাইড বাই 1200 ডিভাইড বাই √3, কারণ যেহেতু আমি আরে আছে একটা ফেজের লস বের করতেছি, এরকম তিনটা ফেজের জন্য 3i স্কয়ার আরে দিচ্ছি। তার মানে পি ইলেকট্রিক্যাল লস হবে, 3ia স্কয়ার ইনটু আর। আর এর মানটা কত দিব আমরা? আয়ের মানটা আমরা দিব হচ্ছে 1200 ডিভাইডেড বাই √3, তারপর স্কয়ার। আর এর মানটা দিব 0.015। এখান থেকে আমরা কি পাবো? ইলেকট্রিক্যাল লস পাবো। আর যদি আমরা ইলেকট্রিক্যাল লস পাওয়া যায় তাহলে আমরা পি ইনপুটও পাওয়া যাব। পি ইনপুট যদি পাই, এখান থেকে আমরা এফিসিয়েন্সিও পাওয়া যাব। আশা করি বুঝতে পারছেন। জি ভাই। আচ্ছা, পরে আর কি বলছে? ইফ দ্য জেনারেটর লোড ওয়াজ সাডেনলি ডিসকানেক্ট ফ্রম দ্য লাইন
হোয়াট উড বি হ্যাপেন দ্য টার্মিনাল ভোল্টেজ, জেনারেটর যদি এখন ভাই, এখানে সাডেনলি একটা প্রাইম ডিসকানেক্ট মুভার হয়ে ছিল, যায়, হ্যাঁ এখানে একটা প্রাইম মুভার ছিল, কোনটা আগের প্রাইম ম্যাথে? মুভার ভাই। জি ভাই, ডি তে প্রাইম মুভার ছিল, এটা কি ছিল ভাই? আচ্ছা, হাউ মাচ পাওয়ার ইজ সাপ্লাইড টু দ্য জেনারেটর বাই দ্য প্রাইম মুভার। আচ্ছা, প্রাইম মুভার মানে কি? প্রাইম মুভার মানে ইনপুটে যেটা দিচ্ছি, মানে প্রাইম মুভারের আগে যেটা দিচ্ছি সেটাই তো আমার হওয়ার কথা। দাঁড়ান এখানে কি লিখছি দেখি। এটা মানে দ্য প্রাইম, ভাই এটা মেকানিক্যাল পাওয়ার মানে ইনপুট পাওয়ারটা জিজ্ঞেস করলো না? ইনপুট পাওয়ারই তো প্রাইম মুভার হওয়ার কথা। হ্যাঁ হ্যাঁ, ওইটাই প্রাইম মুভার হবে। ইনপুট পাওয়ারই হবে। তো ইনপুট পাওয়ার যেটা রাখি সেটাই হচ্ছে আপনার প্রাইম মুভার, কারণ আচ্ছা, প্রাইম মুভারে যে পাওয়ারটা দেই সেটাই তো আমি ইনপুট পাওয়ার দেই, তাই না? সেখান থেকে তো আমার বিভিন্ন লস হয়ে আমি আউটপুট ও, পাই, তার মানে আচ্ছা, প্রাইম আচ্ছা। মুভারে যে পাওয়ারটা দিচ্ছি সেটাই হচ্ছে আমি ইনপুট, বুঝতে পি পারছি। ইনপুট বের করতেছি। ইনপুট পাওয়ার বা মেকানিক্যাল পাওয়ার একই তো মনে হবে না ভাই? ইনপুট পাওয়ার সমান প্রাইম মুভার পাওয়ার হয়, এটাই মেকানিক্যাল পাওয়ার হওয়ার কথা। ভাই ব্যাপারটা এমন আচ্ছা, না, next. প্রাইম মুভারের আউটপুট হচ্ছে মানে অল্টারনেটর ইনপুটের সাথে অ্যাড হবে, মানে প্রাইম মুভারের আউটপুটটা অল্টারনেটর ইনপুটের সাথে কাপল করা থাকবে, বা মানে ওখান থেকে অল্টারনেটর শক্তিটা পাবে। ব্যাপারটা এমন না ভাই? এখানে তো ব্যাপার অনেকগুলো আছে না, মানে আচ্ছা আমি টোটাল জিনিসটা করি। আমার ফার্স্টে টারবাইন ঘুরতেছে, টারবাইন ঘোরার পরে এখান থেকে আমরা পাওয়ার পরে সেখানে আমি ইনপুট পাওয়ার পাই, ইনপুট পাওয়ারের পরে এখানে একটা লস হয়, লস হওয়ার পরে আউটপুট পাই। আচ্ছা, ওরা কি করছে একটু দেখেন তো, আমি দেখতেছি ওদের। না, ওরা এটা করেই নেই, মানে ওই প্রাইম মুভার পাওয়ারটা কত ধরছে সেটা ওরা ধরে নেয় আর কি। আচ্ছা, আমার যেটা মনে হয় প্রাইম মুভার পাওয়ারটা এখানে কত হবে, আমি এটা একটু গেস করে বলতেছি। হাউ মাচ জেনারেটর নাও সাপ্লাইং, হাউ মাচ পাওয়ার সাপ্লাইড টু দ্য জেনারেটর বাই দ্য প্রাইম মুভার। আচ্ছা, প্রাইম মুভারে কতটুকু পাওয়ার সাপ্লাই দিচ্ছি এটা এখানে চাইছে না, মানে এই যে মাথাটা আছে এইখানে কতটুকু পাওয়ার আমি দিচ্ছি, এইখানে আমি কতটুকু পাওয়ার দিচ্ছি। প্রাইম মুভারে যে পাওয়ারটা দিচ্ছি সেখান থেকে তো ফ্রিকশনাল লস হবে, এরপরেই তো আমার এই অল্টারনেটর ভিতরে ঢুকে আমার উইন্ডিং টুইন্ডিং লস হবে আর কি। মানে এইখানে প্রাইম মুভারে কতটুকু পাওয়ার দিচ্ছি সেটা চাইছে, মানে ইনপুট পাওয়ারই অ্যাকচুয়ালি চাইছে। জি ভাই। আমার কথা কি বোঝা যাচ্ছে? দেখেন এখানে লেখাটা জি কি, ভাই। প্রাইম মুভারে কতটুকু পাওয়ার সাপ্লাই দেওয়া হয়েছে, মানে অল্টারনেটরের ইনপুটে কতটুকু পাওয়ার দেওয়া হয়েছে, একই কথা দুইটার মানে। নেক্সট ম্যাথ আমরা যাই। এই ম্যাথ কি মোটামুটি সবাই বুঝছি? জি ভাই। পরেরটা কি বলছে? পরেরটা বলছে ইফ জেনারেটর লোড সাডেনলি ডিসকানেক্টেড, জেনারেটর লোড যদি সাডেনলি ডিসকানেক্ট হয়ে যায়, জেনারেটর লোড যদি সাডেনলি ডিসকানেক্ট হয়ে যায় তাহলে টার্মিনাল ভোল্টেজ কত হবে? দেখেন একটু আগে ইজির মান কত পাইছি, ইজির মান পাইছি আমরা 532, এর আগের ম্যাথটা পাইছি। এখন লোড সাডেনলি ডিসকানেক্ট হয়ে গেছে, লোড যদি ডিসকানেক্ট হয়ে যায় আর এবং এক্সেস এর মধ্যে কোনো ড্রপ হবে না, এবং এটাই আমার কি থাকবে, এটাই হচ্ছে আমার টার্মিনাল ভোল্টেজ হবে। তো টার্মিনাল ভোল্টেজ কত হবে? 532 ভোল্ট। মেশিন আসলেই ঝামেলা, প্রচুর ঝামেলা। আচ্ছা, পরের ম্যাথটাও সেম, পরের ম্যাথটা ল্যাগিং এর জায়গায় খালি লিডিং বলে দিছে, তো পরের ম্যাথটা নিয়ে খুব বেশি প্যারা হবে না। আশা করি 4.1 আর 4.2 এই দুইটা ম্যাথ মোটামুটি আপনারা ভালোই বুঝছেন, বাসায় অবশ্যই এগুলা প্র্যাকটিস করবেন। নেক্সট আমরা আরেকটা সূত্র দেখব। একটা সূত্র দিয়েই মোটামুটি অনেকগুলা ম্যাথ করা যায়। এইখানে ইজি সমান ওই সূত্রেরই সব ম্যাথ। আমি ওই একটা ভুল বলে ফেলছি, ওইটা নো লোডে আমি এটা খেয়াল করি নাই ভালো মতো, আমি অন্য নো লোড মনে করছি। আসলে মেশিন খুব ঝামেলার, তো কোন সময় কি হয়ে যায় সেটা নিয়ে আবার পরের ম্যাথটা দেখে আমি আবার লজিক দিচ্ছি। আচ্ছা, পরের যে সূত্রটা বা পরের যে ম্যাথটা, পরের ম্যাথটা বেশ ঝামেলার ম্যাথ। কি ঝামেলা বলতেছি, আমার যদি ভিটি বের করতে বলে ইজি দেওয়া আছে, আপনার ভিটি বের করতে বলে ইজি দেওয়া আছে, তাহলে
ভিটি যদি বের করতে বলে ইজি দেওয়া আছে, তাহলে আপনারা কি করবেন? তাহলে আপনারা ম্যাগনিটিউডের ফর্মুলা ইউজ করবেন। ম্যাগনিটিউডের ফর্মুলাটা কোনটা? ম্যাগনিটিউডের একটা ফর্মুলা আছে। ভাই ট্রান্সমিশন ম্যাগনিটিউডের ফর্মুলা কি জানেন? জি ভাই জানি। হ্যাঁ, জানি ভাই, ভিএস স্কয়ার ইকুয়াল টু ভিআর cos থিটা প্লাস আইআর হোল স্কয়ার প্লাস ইজি স্কয়ার সমান ভি ভি, ফাই বলেন V5 প্লাস IA ভি ফাই cos cos phi হোল স্কয়ার। ভাই ভি পাই এর পর একটা cos থিটা হবে না, ভি পাই cos ভাই থিটা। cos থিটাটা ভি ফাই এর পর ভাই, ভি ফাই, হ্যাঁ হ্যাঁ এবার ঠিক আছে। ভাই আমি যেটা বলছি এটাও লেখা যাবে। হ্যাঁ লেখা যায়, আমি জানি Square এটাও লেখা যায়, তিনটা লেখা যায়। আমি বলতেছি আর কোনটা কোনটা লেখা যায়, আপনার যেটা মুখস্থ করতে সুবিধা হয় সেটা করেন। প্লাস মাইনাস আইএক্স। আচ্ছা, এটা হচ্ছে আপনার ম্যাগনিটিউড ফর্মুলা। ম্যাগনিটিউড ফর্মুলা আরেকটা লেখা যায় অল্টারনেটরের ক্ষেত্রে ইজি স্কয়ার সমান ভাই এখানে V5 স্কয়ার লাগবে না ভাই, আরেকটা ও আচ্ছা আচ্ছা আমি বের V5 করতেছি, ভি পাই প্লাস IA cos Plus phi হোল স্কয়ার আই আর এ cos phi হোল স্কয়ার প্লাস V5 ভি পাই প্লাস প্লাস মাইনাস IXS আই sin phi হোল এক্স স্কয়ার। এস সাইন ফাই, এটা ইউজ করতে পারে। আবার এইখানে স্কয়ারটা কি আছে ওটা? হ্যাঁ স্কয়ার আছে। এখানে আরেকটা জিনিস ইউজ করা যায়, আর এর মান তো খুবই কম, তাই না? হ্যাঁ ভাই আর এর মান খুবই কম, যেহেতু এখানে আর এটাও ইগনোর করা যায়। ঠিক আছে, এটাও আছে সূত্রে। চ্যাপম্যান কোনটা ইউজ করতেছে আমি আপনাদের এটা দেখাই দিই। সেকেন্ডটা মেবি চ্যাপম্যান আর এর মান 0 ধরছে। ভালো করছো ভাই, তাহলে কমাই দিছে আমাকে। অনেক কম আছে। কই ম্যাথটা কই? এই চ্যাপম্যান ইউজ করছে এইটা, এটা আরো সহজ সূত্র ইউজ করছে। ইজি স্কয়ার সমান ভি ফাই প্লাস এক্স এস আই এ সাইন ফাই হোল স্কয়ার প্লাস বাবা আই এ এক্স এস কস থিটা হোল স্কয়ার। চ্যাপম্যান এটা ইউজ করছে। আচ্ছা, আপনারা যেটা ইউজ করেন সূত্র সবই রাইট। চ্যাপম্যান যে সূত্রটা ইউজ করছে এই সূত্রের মধ্যে দেখেন আর এর কোনো চিহ্ন মিহ্ন নাই, নেগলিজিবল কারণ চ্যাপম্যান জানে আর এর মান খুবই নেগলিজিবল। আর এর মান যেটা ধরবেন সেটা খুব বেশি ইফেক্ট ফালাবে না। ঠিক আছে, তো আপনারা এটা দিয়েও করতে পারেন, এটা দিয়েও করতে পারেন, এটা দিয়েও করতে পারেন। যেহেতু এটা সবচেয়ে সহজ, আমি আপাতত এটা দিয়ে করতেছি। এইটা কখন ইউজ করবেন সেটা বলে দিচ্ছি। এই ম্যাগনিটিউডের ফর্মুলা কখন ইউজ করবেন? যখন ভি ফাই বের করতে বলবে, বা আই এ বের করতে বলবে, বা এক্সএস বের করতে বলবে, বা আর এ বের করতে বলবে, বা সাইন বা পাওয়ার ফ্যাক্টর বের করতে বলবে। মানে ভিতরের যে জিনিসগুলো আছে এগুলা যখন বের করতে বলবে তখন এই ম্যাগনিটিউডের ফর্মুলাটা কাজে আসবে। ক্লিয়ার? আচ্ছা, এখানে আমি একটা প্লাস মাইনাস দিছি। এই প্লাস মাইনাস দেওয়ার মূল উদ্দেশ্য কি? যখন লিডিং লাইক ল্যাগিং এ থাকবে তখন প্লাস দিবেন, যখন লিডিং এ থাকবে তখন কি দিবেন? তখন মাইনাস দিবেন। ক্লিয়ার? আর এই সূত্রগুলার প্রুফ করার কোনো দরকার নাই, আপনারা যেই সূত্র পারেন সেই সূত্র ইউজ করেন। যেই সূত্র আপনাদের মনে থাকে সেটাই আপনারা ইউজ করতে পারবেন। এবং যেটা হইলো যে আপনার এই সূত্র যখন V5 বের করবেন তখন ইউজ করবেন। ইভেন ভোল্টেজ রেগুলেশনও কাজে দেয়। তো আমি মুছে ফেললাম। আচ্ছা, থেরেজার বইয়ে কোন সূত্র আছে? ভাই পুরো করছে দাম ভাই, দেখি বলতেছি মেবি 2 নাম্বারটা, তাই না? না ভাই ফার্স্টে যেটা ছিল ওটা ছিল না। প্রথমটাই। ফার্স্টেরটা ছিল ফার্স্টেরটা? না। জি ভাই আচ্ছা, তাও একটু শিওর হয়ে দেখেন তো। আমি সূত্রটা থেরেজা থেকে মারছিলাম খুব সম্ভবত, আমার নোটে যেটা আছে। ভাই থেরেজে আপনার তিনটে রাখছে, আপনার ওই যে ইউনিটি লিডিং র্যাগিং এর জন্য রাখছে, কিন্তু প্রথমটা রাখছে। আচ্ছা, তাও তুমি কি এটা শিওর দেখছো? আপনার এই ক্লাস আগে একটু দেখছিলাম ভাই, এখন দেখি না। আচ্ছা, একটু দেখো তো আরেকবার শিওর হয়ে বের করে। আমরা একটাই মুখস্থ করব, এই আমি যেটা বলবো সেটাই সবাই মুখস্থ করবে, তাহলে কনফিউশন হবে না।
আমার কাছে থেরেজার বইটা নাই, আমার কাছে বাসায় কালার প্রিন্ট বইটা রয়ে গেছে রে। আমি সবগুলা কালার প্রিন্ট কিনছিলাম, থেরেজা কালার প্রিন্ট, আলেকজান্ডার সাদিকো ইন্ডিয়ান এডিশন, সবগুলা খুব ভালো ভালো বই কিনছিলাম। জি ভাই প্রথমটা ভাই। প্রথমটা না, জি ভাই। প্রথমটা কি ছিল আমি এটা ভুলা যাই। ইজি স্কয়ার সমান ভি ভি ফেস পাই কস ফাই কস থিটা প্লাস আই আর এ আর এ প্লাস Whole হোল square. স্কয়ার প্লাস ভি ফাই সাইন সাইন ফাই থিটা প্লাস মাইনাস আই এক্স এস হোল স্কয়ার। এই সূত্রটা আপনারা আর কোথায় জানি ইউজ করছিলেন মনে আছে? ট্রান্সমিশন লাইন ভাই। ট্রান্সমিশন লাইন ভাই। ট্রান্সমিশন লাইনে। তো এই সূত্রটা আপনারা মুখস্থ করবেন। আমার মতে এটাই মুখস্থ করা সবচেয়ে বেশি সহজ। আর এর সাথে cos থিটা ভি ফাই cos থিটা, হ্যাঁ একটার মধ্যে দুইটার কাহিনী শেষ, রাইট। এটাও আরেকটা লজিক, এটা মাথায় রাখবেন। আমরা এখন 5.3 ম্যাথটা করব, আই মিন 4.3 ম্যাথটা করব। একটু সাবধানে সহিত করব, ইনশাআল্লাহ ভুল করব না। আগেরটা ভুলে একটু ভুল হয়ে গেছে। এমনি কি আপনারা বুঝতে পারছেন মাঝে মধ্যে পড়ানোর সময় না একটু ভুল হয়ে যায়। ভাই এটা খুব নরমাল ভাই। এটা খুবই নরমাল ভাই। ওইটা হলো যে কিসের লকডাউন ভাই বলি। আচ্ছা নেক্সট 4.3 দেখি আমরা। এটার পরে রেগুলেশনের একটা টপিক আছে। এ রে ভাই 11টা হয়েছে। আমি তো দুইটা ম্যাথ করেছি। আমি কিন্তু 2 ঘন্টা পড়াচ্ছি না, আমি 2টা ম্যাথ করেছি। হ্যাঁ ভাই, আম খাচ্ছেন কেমন ভাই? আম তো আমি হাড়িভাঙ্গা চুয়াডাঙ্গা থেকে নিয়ে আসছি, আমগুলো পচে পচে যেতেছে। আরে পারভেজ ভাই কই? পারভেজ ভাইয়ের কোনো খবর বাদ নাই, কোনো কথা নাই। ওর মেশিন মুখস্থ। আচ্ছা এটার এত বেশি ম্যাথ করব না, এটার অল্প ম্যাথ করব। আচ্ছা না সবগুলাই করে দেবো। ফ্রিকশন, উইন্ডেজ লস। আচ্ছা টর্ক বের করতে কয় না কেন একটা ম্যাথ? আচ্ছা ওগুলা হচ্ছে ইন্ডাকশন মোটর। একটা তো করছি আমরা টর্কের ভাই। টর্ক অ্যাঙ্গেলের ম্যাথ করছি। আচ্ছা the field current terminal voltage is 480 volt at no load. Terminal voltage 480 volt at no load. No load. আচ্ছা দেখেন এই ম্যাথটার মধ্যে টার্মিনাল ভোল্টেজ 480 at no load, তার মানে এখন ইজি দেওয়া আছে। ইজি দেওয়া আছে কিন্তু আপনাকে টার্মিনাল ভোল্টেজ দেওয়া নাই। আপনার প্রশ্নে কি চাইছে? প্রথম প্রশ্নটা একটু পড়ি। প্রথম প্রশ্ন, হোয়াট ইজ দ্য স্পিড অফ দ্য রোটেশন অফ দ্য জেনারেটর? এটা না করলাম আমরা, হ্যাঁ যেহেতু এই ম্যাথটা আমরা আগেও করে আসছি, এটা পারবো। হোয়াট ইজ দ্য টার্মিনাল ভোল্টেজ অফ দ্য জেনারেটর ইফ দ্য ফলোইং আর ট্রু? মানে নিচের কথাগুলা যদি সত্য থাকে তাহলে টার্মিনাল ভোল্টেজ কত? তাহলে নিচের কথাগুলা কি? It is loaded with rated current 0.8 power factor lagging, মানে 0.8 ল্যাগিং হলে টার্মিনাল ভোল্টেজ কত, ভিটি কত? তার মানে এখানে যে 480 ভোল্ট দেওয়া আছে, আবার আপনাকে 400 টার্মিনাল ভোল্টেজই বের করতে বলছে। এখন আপনারা বলতে পারেন এটাই তো টার্মিনাল ভোল্টেজ, তাহলে আমি 480 ভোল্ট টার্মিনাল ভোল্টেজ মারি দেই, তাই না? মনে মনে এরকম একটা প্রশ্ন সবারই জাগে, কিন্তু এটা হচ্ছে রেটেড ভোল্টেজ। একটা অল্টারনেটর সবসময় যে রেটেড ভোল্টেজেই চলবে, সবসময় যে রেটেড পাওয়ারেই চলবে, তার কোনো বাধ্যবাধকতা নাই। এখন ধরেন আপনাকে বের করতে বলছে, এইটা বের করতে বলে নাই,
আপনাকে এখন নো লোড টার্মিনাল ভোল্টেজ বের করতে বলছে, আপনাকে টার্মিনাল ভোল্টেজ বা লোড ভোল্টেজ দেওয়া নাই, তখন আপনি 480 টার্মিনাল ভোল্টেজ ধরে কাজ করতে পারবেন। আচ্ছা আমি কি বলছি এটা আরেকবার সুন্দর করে বলি। আপনাকে ইজির মানই দেওয়া আছে 480, ম্যাথে আপনাকে ভিটি বের করতে বলছে। আমি একটু আগে একটা কথা বলছি যে গিভেন ভোল্টেজ অল টাইম টার্মিনাল ভোল্টেজ, গিভেন ভোল্টেজ অল টাইম টার্মিনাল ভোল্টেজ যদি সেটা না দেওয়া থাকে বা যদি সেটা বের না করতে বলে, একটু ট্রিক খাটাবেন। দেখেন এই ম্যাথটার মধ্যে ভিটি দেওয়া আছে, খুব ভালো কথা, টার্মিনাল ভোল্টেজ দেওয়া আছে 480, কিন্তু এই 480 কিন্তু রেটেড এর জন্য। 480 কিসের জন্য? রেটেড এর জন্য। এখন রেটেড যে সবসময় 0.8 ল্যাগিংই হবে, 0.8 লিডিংই হবে এটা তো না, একটা রেটেড পাওয়ার ফ্যাক্টরও থাকবে, একটা রেটেড পাওয়ারও তো থাকবে। এখানে তো রেটেড পাওয়ারটা বলে নাই, সেই জন্য 480টাকে আমরা ভিটি এই ম্যাথের জন্য ধরতেছি। আমার কথা কি বোঝা গেছে? ভিটি না ভাই, ইজি তো। আমার কথা কি ধরতে পারছি আমি? আচ্ছা আমি আরেকবার বলি, এই ম্যাথে এই 480 ভোল্ট দেওয়া, তার মানে এটাই তো টার্মিনাল ভোল্টেজ হওয়ার কথা, কিন্তু আমাকে আবার টার্মিনাল ভোল্টেজ বের করতে বলছে। তার মানে কি আমি টার্মিনাল ভোল্টেজ 480 ধরবো না? কারণ এটা হচ্ছে রেটেড ভোল্টেজ। যদি এরকম হইতো যে আর কিছু দেওয়া নাই, 480 কে আমি তখন টার্মিনাল ভোল্টেজ ধরে ম্যাথ করতাম, কিন্তু এখানে আমাকে টার্মিনাল ভোল্টেজই বের করতে বলছে। ইজির ভ্যালু দেওয়া আছে, আমরা ভিটি এবং ইজির একটা সূত্রও জানি, সো এখানে অবশ্যই ওই সূত্র অ্যাপ্লাই করে ম্যাথ করতে হবে। এখন ধরেন ইজি দেওয়া নাই, আপনাকে এখন টার্মিনাল ভোল্টেজ বের করতে বলছে, এখন আপনি টার্মিনাল ভোল্টেজ কত ধরবেন আমারে বলেন তো? তখন 480 ভাই। এখন 480 ধরবো, কারণ এখন আপনি ইজি জানেন না, আপনি ইজি জানেন না, তাইলে আপনি তখন লোড যে ভোল্টেজটা সেটাকেই টার্মিনাল ভোল্টেজ ধরবেন। কিন্তু আপনাকে ইজি দেওয়া আছে, ইজি যেহেতু দেওয়া আছে, এখন ভিটি যে 480 হবে এটা তো নাও হইতে পারে। বাংলা কথা ভাই, ইজি 480, আরেকটা উদাহরণ, ভিটি কেমনে 480? অবশ্যই কম বেশি হবে, অবশ্যই চেঞ্জ হবে, কারণ এখানে কারেন্ট যাচ্ছে। এই একটা আরেকটা উদাহরণ। কিছু কিছু ম্যাথ আপনার ম্যাথ দেখে অ্যাজাম্পশন করতে হবে কোন ম্যাথটা কোন দিকে আগাবে। তো আমরা এই ম্যাথ করব, আমরা ওই প্রথম সূত্র দিয়ে করব, ইজি স্কয়ার সমান ভি ফাই কস থিটা প্লাস আই এ আর এ হোল স্কয়ার প্লাস ভি ফাই সাইন থিটা প্লাস আই এ এক্স এস হোল স্কয়ার। যেহেতু এখানে ল্যাগিং বলছে, প্রথম ম্যাথে আমি প্লাস ধরবো। এখানে আর এর মান দেয় নাই, বা আই স্কয়ার আর এ নেগলিজিবল বলছে, আই স্কয়ার আর এ নেগলিজিবল বলছে, আর লাগবে না, সুতরাং আই আর এ লাগবে না। আমি কিছুই না, ক্যালকুলেটরে ইজির মান কত বসাবো? 277 বসাবো। কেন 277 বসাবো? রুক্তি ভাই, পার কারণ এটা ওয়াই কানেক্টেড বলছে, পার পারফেক্ট ফেসে হবে। ভি5 এর মান আমি জানি না, ভি5 বসাবো, cos থিটার মান 0.8 বসাবো, হোল স্কয়ার দিব, প্লাস ভি5 এর মান জানি না, sin থিটার মান 0.6 হবে, আই এর মান 60। এখানে কিন্তু কোনো অ্যাঙ্গেল ফ্যাঙ্গেল চলবে না, জি ভাই। কারণ এটা ম্যাগনিটিউড ফর্মুলা 1। এইটা আপনারা ক্যালকুলেশন ডিরেক্ট ক্যালকুলেটর ঠাস করে বসাবেন, ভি5 এর মান ধুম করে বের হয়ে যায়। আর যারা পারেন না, যারা পারে তাদের কাছ থেকে শিখে নেবেন। ক্যালকুলেটরে এই লাইনটা বসাবেন, ভি5 ডিরেক্ট চলে আসবে। ক্লিয়ার? এখানে একটা সমস্যা আছে। হুম? ওই যে আপনার এই ট্রান্সমিশন লাইনে একটা দ্বিঘাত সমীকরণ আছে, দ্বিঘাত সমীকরণের সাথে একটা ভ্যালু আছে, কিন্তু ওটার সাথে আপনার ডিফারেন্স হয়ে যায়। এটা কি কোনো সলিউশন আছে? কখন করা যাবে, যাবে না? আচ্ছা এইটা হইলো ট্রান্সমিশনের ওই ম্যাথটাতে আসলে হয় ভাই, একটা ম্যাথ আছে, বিগে ম্যাথ। ম্যাথটা আমাকে একটু পাঠায়েন, আমি এটা ম্যাথটা আসবে ভাই, এটাতে আসবে, এটাতে চেষ্টা করবো। এক জায়গায় আসবে, এটা আমি করে দেখছি। আচ্ছা ম্যাথটা আমাকে একটু পাঠায়েন, তাহলে ওইটা সলিউশন কি হইতে পারে এটা আমি আরেক, ওই যে পাওয়ার সিস্টেমের যে কেমনের জন্য একবার করছিলাম বুঝছেন ভাই, ওইটা মানে ভুলে গেছি, মানে আমি নোট করি নাই ওইটা। এরকম ভাবে Unfortunately ডিরেক্ট দিলে একটা মান আসে, কিন্তু ওই মানটা আপনার বইয়ের সাথে মিলে না। যদি দ্বিঘাত সমীকরণ যায় মানটা বের করি তখন মিলে যাবে। সমস্যা হলো এটা। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। তাহলে এটা নিয়ে তাহলে আমি আর একটু আলোচনা করি, মানে আরেকটু চিন্তা করব, চিন্তা করে আমি সলিউশনটা দিব। হ্যাঁ জি ভাই। তবে এই যে এইটা করছেন না ভাই, এটা তো আসবে শিওর, হ্যাঁ। কারণ ওইটাতে একটা কাহিনী হয়েছে, আমি মানে ওইটা নিয়ে একটু ভাবছিলাম ভাই,
তো আমি ভাবনাটা হঠাৎ করে যদি একটু লিখে রাখতাম, মানে ওইটা পরে আর কানেক্ট করতে পারিনি, এই জন্য আচ্ছা, এরপরে আমি আর তুমি দরকার হলে আলোচনা করে একটা সলিউশনে আসবো, ঠিক আছে? আপাতত এই ম্যাথটা করি। ওকে এখান থেকে আমরা V5 এর মানটা পাবো, তার মানে টার্মিনাল ভোল্টেজটা আমরা পেয়ে যাব। আশা করি এই সূত্র আপনারা ইউজ করবেন, এই সূত্র দিয়ে ম্যাথ করবেন, এটা ক্যালকুলেটর বসালে ডিরেক্ট চলে আসবে। ওকে ওকে আচ্ছা, নেক্সট কি বলছে পরে? এফিসিয়েন্সি বের করতে বলছে, পারবেন। তারপরে শ্যাফট টর্ক, এই যে আমি তো বলতেছি টর্ক কই। পরের ম্যাথে শ্যাফট টর্কের কথা বলছে। আচ্ছা, টর্ক হচ্ছে আমার দুই জাতের হয়। একটা কথা মনে রাখবেন, টর্ক কয় জাতের হবে? দুই জাতের হবে। একটা হচ্ছে অ্যাপ্লাইড টর্ক বা প্রাইম মুভার। আমরা এখন পি ইনপুট আর পি আউটপুট ধরেন বের করতে পারবো। এই লস টস দেওয়া আছে, আই আর এ আই স্কয়ার লস। পি আউটপুটও বের করতে পারবো, পি ইনপুটও বের করতে পারবো। পি ইনপুট থেকে আমি যে টর্কটা পাবো সেটা তো ইনপুটে দিচ্ছি, তার মানে এইখান থেকে আমি যে টর্কটা পাবো সেটা হচ্ছে আমার অ্যাপ্লাইড টর্ক। আর আউটপুট থেকে যে টর্কটা পাবো সেটা হচ্ছে আমার শ্যাফট টর্ক। আর টর্কের সাথে পাওয়ারের সম্পর্ক হচ্ছে পি সমান হচ্ছে টি, মানে টর্কটা এমনি Omega. লিখি টর্ক Angular ইনটু speed. ডাব্লিউ। আচ্ছা, অ্যাঙ্গুলার স্পিড। তার মানে এখানে অ্যাপ্লাইড টর্কটা কত হবে? তাও অ্যাপ্লাইড সমান হবে পি ইনপুট পাওয়ার বের করব। আর ওমেগা ডাব্লিউ কত? ডাব্লিউ হচ্ছে 2 পাই এফ। ডাব্লিউ কত? 2 পাই এফ। তো ডাব্লিউ এর মান এখানে 2 পাই এফ বসাবো। 2 পাই এফ যদি বসাই, এফ এর মান কত? এখানে 50 হার্জ। এফ এর মান কত? 50 হার্জ। তো 50 হার্জ এখানে বসাইলে আমরা অ্যাপ্লাইড টর্ক পাবো। ক্লিয়ার? নেক্সট আমাকে যদি শ্যাফট টর্ক বের করতে বলে, তাহলে টাউ শ্যাফট, এটা আমরা কোথা থেকে বসাবো? পি আউটপুটের সূত্র ওমেগা এম বসাবো। বসাইলে আমরা কি পাবো? বসাইলে আমরা শ্যাফট টর্ক পাবো। ক্লিয়ার? আচ্ছা, এরপরেরটা আপনারা পারবেন। 4.4 ম্যাথ লাগবে না, কোডিং মোডিং জায়গায় রাখছেন। আচ্ছা, 4.5, 4.6, 4.7 এছাড়া আরো বাকি যে কয়টা ম্যাথ আছে আমি অল্টারনেটর আরেকটা ক্লাস নিব। অল্টারনেটর এক ক্লাস আসলে হবে না। আপনারা এক কাজ করবেন, 4.1, 4.2, 4.3 এই তিনটা ম্যাথই অনেক সুন্দর করে ভালোভাবে করবেন। যেখানে যেখানে প্রবলেম হবে সেটা আমাকে জানাবেন। আর আমার নোটটা আপনাদের কাছে দেওয়া আছে, সেই নোটটা দেখে করতে থাকবেন। নোটে যে কয়টা ম্যাথ আছে সেই কয়টা ম্যাথ করতে থাকবেন। আমি যেটুক টপিক পড়াইছি ওটুক করেন, ইনশাল্লাহ হয়ে যাবে। আর অল্টারনেটরে নেক্সট যেটা ক্লাস হবে আমি সোমবারে ক্লাস দিব, হ্যাঁ, মানডে। জি ভাই। ঠিক আছে, গলা শুকায় যায়। ধন্যবাদ ভাই।